কি কাজ করে? ঝিয়ের কাজ করে, লোকের বাড়ি এঁটো কাটা করা। 1990 সালে আমি ফ্রান্সে গেলাম, আগস্ত বোয়ালকে ওখানে দেখলাম। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা, মানে দাঁত দেখতে বলছে। ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে ফার্স্ট প্রাইজ পেলাম। পশ্চিমবঙ্গে একমাত্র ডোমেস্টিক ওয়ার্কার ইউনিয়ন হিসেবে আমরা রেজিস্ট্রেশনটা পাই। করে আর ফাইনাল পরীক্ষা দিতে পারিনি, দাদা পরীক্ষা দেবে, ভাই মাধ্যমিক পরীক্ষা দেবে, ফলে একসঙ্গে এতগুলো খরচ বাবার পক্ষে সামলানো সম্ভব ছিল না। ছোট থেকে আমি বাবার সঙ্গে অনেক পার্টির মিটিংয়ে যেতাম। আমার জীবনের প্রথম লড়াই যে পণ দিয়ে আমি বিয়ে করব না, তখন আমি চুরি করে বাড়ি ছাড়লাম, পালিয়ে গেলাম। আমি যখন কলকাতা শহরে আসি তখন কিন্তু আমাকে কেউ ঘর ভাড়া দিতে চায়নি। একদিন ফিরতে পারতাম না, শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছি। টয়লেট ব্যবহার করতে না দেওয়া, জল খেতে না দেওয়া, তারপরে লিফট ব্যবহার করতে না দেওয়া। সরকারের কাছে আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে আমি যে একজন শ্রমিক, এই শ্রমিক হিসেবে আমাকে স্বীকৃতিটা দিতে হবে। তাহলে আমি যখন কাজে যাচ্ছি, আমার আধার কার্ড, আমার ডকুমেন্ট নেওয়া হচ্ছে, তাহলে মালিকেরও কিন্তু ডকুমেন্ট আমার কাছেও থাকা দরকার। তোমার চাকরিটা অফিস, আমার চাকরিটা তোমার বাড়িতে। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আমাদের এই পর্বের স্পন্সর হলেন অন্নপূর্ণা স্বাদিষ্ট। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য কি কি লাগে? টাকা লাগে, কিন্তু শুধু টাকা দিয়ে কি হয়? তা তো হয় না, খেতে লাগে। এবার খাবারগুলো বানিয়ে কারা দেয়? বা এই যে বাড়িটা ধুলো হয়ে আছে, পরিষ্কার করতে হয়, তার মানে আমরা একটা রোজগার করি এবং আমরা আরেকজনের রোজগারেরও ব্যবস্থা করে দিই। গৃহ পরিচালিকা, এখন যাদেরকে আমরা বলি ডোমেস্টিক হেল্পার, বা আগে বলা হতো ঝি। কিন্তু কখনো ভেবে দেখেছেন তাদের কথা? বা ভাবার চেষ্টা করেছেন যে তারা কিভাবে থাকে? আমরা জানি, আমরা অনেকেই এইটা নিয়ে ভাবি যে তারা রোজ মার খেয়ে তবু কষ্ট করে আসে, ডেলি কতটা দূর থেকে আসে, বাচ্চাদের রেখে আসে। তাদের বাচ্চাদের কি হচ্ছে? তারা কি পড়াশুনো করতে পারে আদৌ? তাদেরকে দেখাশোনা করে। মেয়েটার 15 বছর হচ্ছে, একা একা যাতায়াত করে, সেই ভয় নিয়েও কিন্তু ভদ্রমহিলা এসে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের কাজ করেন। তাদের নিয়ে কি আমরা কখনো ভেবেছি? বা ভেবেছি যে তাদের নিয়েও ভাবা উচিত? ভেবেছেন। আজকে যিনি ভেবেছেন তিনি আমাদের সঙ্গে আছেন। পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতির তরফ থেকে আছেন স্বপ্না ত্রিপাঠী। নমস্কার। অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। ইউনিয়ন তো যে কোনো কারখানারই আছে, কিন্তু যাদের ছাড়া আমি সহ যারা আজকে বাইরে কাজ করছি, সেই পরিবারটাই মানে থাকবে না। তারা কি করে, কিভাবে থাকে, কিভাবে বাঁচে, তাদের নিয়ে কখনো ভাবিনি। তো আপনারা এই যে পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতি তৈরি করেছেন, এবং আজকে নিশ্চয়ই আপনারও একটা বিশাল বড় জার্নি আছে, আপনিও নিশ্চয়ই পুরো জার্নি, আপনি কি নিজে সেই ভাবে কোনো গৃহ পরিচারিকার সঙ্গে যুক্ত বা কাজ করেন কোথাও? আমি অ্যাকচুয়ালি গৃহ পরিচারিকার কাজটা করি না, আচ্ছা। কিন্তু এই গৃহ পরিচারিকাদের যে এই যে সংগঠন, এই সংগঠন তৈরি করার কাজে আমি একজন উদ্যোক্তা বলতে পারেন, বা তাদের সহযোগী বলতে পারেন, আর তাদের এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমিও একজন সৈনিক বলতে পারেন। মানে এই রকম সৈনিক আমাদের সত্যিই দরকার, যারা আমরা সকলের তরে যাতে সবাই মিলে লড়াই করতে পারি। এবার স্বপ্না ত্রিপাঠী, আপনার জন্য ক্যাপুচিনো আছে, এটা দুধ কফি, আর আপনার জন্য আছে বারবিকিউ চিকেন স্যান্ডউইচ। একটু একটু করে খাবেন, কফিটা লাগবে। আমার তো গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছেন। তা আমি একটু একটু করে চা খেতে খেতেই কথা বলবো। আমিও কফি খেতে খেতেই কথা বলবো, হ্যাঁ। তবে এটা এখন খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, পরেই খাবেন না। আচ্ছা, শুরু করা যাক তাহলে। এই যে সংগঠনের আগে আপনার কথাটা শুরু করি, যে আপনি কোথা থেকে আসছেন, মানে আপনি থাকেন কোথায়? আমি অ্যাকচুয়ালি থাকি দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার পাথর প্রতিমা ব্লকে। আচ্ছা। আমার বাড়ি দিগম্বরপুর গ্রামে। আচ্ছা। তো জন্মসূত্র আমার মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পূর্ব আচ্ছা। মেদিনীপুর।
তো আমার বাবা এবং বাবার যিনি ঠাকুরদা ছিলেন তিনি মানে বাবার ঠাকুরদা তিনি মেদিনীপুর থেকে জমিদারদের বাড়িতে রান্না করার জন্যই জমিদারদের সঙ্গে মেদিনীপুর থেকে আসেন। আচ্ছা, এরকম দিগম্বর নন্দ বলেই, যার নামেই ওই গ্রামটা। তো ওনার বাড়িতে রান্না করতেন, রান্না করতে করতেই জমিদারের নাম দিগম্বর নন্দ ছিল। দিগম্বর নন্দ। আচ্ছা, আর আপনার ঠাকুরদার নাম, মানে বাবার ঠাকুরদার নাম মনে আছে? বাবার ঠাকুরদার নাম মনে নেই, আমার ঠাকুরদার নাম মনে আছে। আচ্ছা, তো তো বাবার ঠাকুরদাই ওখানে রান্না করতে করতেই জঙ্গল কাটতেন, রান্নার ফাঁকে ফাঁকে জঙ্গল কাটতেন। সেই জঙ্গল কেটে উনি 300 বিঘা জমি করেছিলেন এবং 3 ছেলের মধ্যে সেটা ভাগ করে দিয়েছিলেন। আচ্ছা, তো ওনার মৃত্যুর আগে দেখলেন যে 2 ছেলে তাদের জমিগুলো সব বিক্রি করে দিয়েছে, কিন্তু আমার যিনি ঠাকুরদা তার ভাগের যে সম্পত্তিটা ছিল সেটা উনি রক্ষা করেছিলেন। এবং আমার যে বাবার 5 ভাই, তাদের এতটা ইন্টারেস্ট ছিল না যে এই সুন্দরবনের জায়গাটাকে রক্ষা করার। আমার বাবা একজন স্কুল টিচার ছিলেন এবং সেখানে আমার কোন স্কুলে পড়াতেন? ভূপতিনগর, ওখানে প্রাইমারি স্কুল ছিল, ওখানেই পড়াতেন। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হরিশচন্দ্র ত্রিপাঠী। আচ্ছা, তো আমার বাবার ঠাকুরদা বললেন যে তুই একমাত্র আমার তো ভালো কথা শুনিস, তুই আমার একটা কথা রাখবি না? বলো না, তুই আমার এত কষ্টের আমার জঙ্গল কেটে সম্পত্তি তৈরি করা, তুই এটা একটু রক্ষা কর, সবাই তো বিক্রি করে দিচ্ছে, তুই আমাকে কথা দে এটা রাখবি কিনা। তো আমার বাবা তখন আপনার দাদুকে কথা দিয়েছিলেন যে ঠিক আছে, তোমার এই কষ্টার্জিত জায়গা আমি রক্ষা করব বলে। আমার বাবা তখন আমার দিদি তখন বয়স মাত্র 8 মাস, ওই 8 মাস অবস্থায়। আপনারা ক ভাই বোন? আমরা 5 ভাই বোন। আচ্ছা, আমার বাবা ওই সুন্দরবনে ওই স্কুলে পড়ানো বাদ দিয়ে চলে এলেন এই সুন্দরবনে মেদিনীপুর থেকে পাথর প্রতিমাতে। তা আপনি কত নম্বর? মানে আমি 3 নম্বর। আচ্ছা, বাহ। আমার দিদি, দাদা, তারপর আমি, আর নিচে আবার একটা ভাই। তাহলে উনি এখন, মানে আপনার বাবা এখনো জীবিত আছে? মারা গেছে। হ্যাঁ। তো কি করতেন উনি? মানে জঙ্গলটা? আমার বাবা এই যে জমি ছিল 100 বিঘা জমি, তো এটা উনি চাষবাস করতেন। কি চাষ হতো মেইনলি? ধান চাষ হতো, লঙ্কা চাষ হতো, তারপরে আলু চাষ হতো, এগুলোই মূলত। আমাদের জয়েন্ট পরিবার ছিল, সেখানে টাকা পাঠাতে হয়েছে চাষের যে আয়। এবং আমরা বাবা মেদিনীপুর থেকে আমাদেরও নিয়ে চলে এলেন। ছোট ভাই ছোট বোন এখানেই জন্ম হয়েছে, মানে সুন্দরবনে। তো এখানে মাধ্যমিক পাশ করি আমি 1987 সালে। আচ্ছা, তারপরে এখানে উচ্চ মাধ্যমিকের কোনো স্কুল ছিল না, স্কুল ছিল প্রায় 40 কিলোমিটার দূরে। তো পড়াশোনার খুব ইচ্ছা ছিল, তো বাবা আবার মেদিনীপুরে রেখে আসে জয়েন্ট পরিবারে। 12-এ যখন উঠলাম তখন জয়েন্ট পরিবার ভেঙে যায়, আমার জেঠু জেঠিমার কাছে রেখে আসে আমার বাবা। কিন্তু আমার জেঠু জেঠিমা আমার মানে দায়িত্ব নিতে চায়নি, ফলে টেস্ট পরীক্ষা দিয়েছি, তারপরে আর ফাইনাল পরীক্ষা দিতে পারিনি। কেন না, বাবার সেই ক্ষমতা ছিল না যে আমাকে মেসে রেখে খরচ, বাবার এত দেওয়ার মতন ক্ষমতা ছিল না। দাদা পরীক্ষা দেবে, বিকম পরীক্ষা, ভাই মাধ্যমিক পরীক্ষা দেবে, ফলে একসঙ্গে এতগুলো খরচ বাবার পক্ষে সামলানো সম্ভব ছিল না। তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিয়ে আবার আমাকে ওখান থেকে ব্যাক করতে হয় পাথর প্রতিমাতে। তো এইভাবে পাথর প্রতিমা 40 কিলোমিটারের মধ্যে কোনো 87, মানে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন তখন 87 সাল, 79, 90-তে সুন্দরবনের 40 কিলোমিটারের মধ্যে কোনো মানে হায়ার সেকেন্ডারি স্কুল ছিল না। তারপরে মানে খুব হতাশ হয়ে গেছিলাম তখন। মানে খুব ইচ্ছা ছিল যে চাকরি করবো, এটা একটা খুব ইচ্ছা ছিল। মানে আপনার ছোটবেলা থেকে বিয়ে করে সংসার করে বাচ্চা? না, কারণ ছোট থেকে আমি বাবার সঙ্গে অনেক পার্টির মিটিং এ যেতাম। আচ্ছা, আপনার বাবা পার্টিও করতেন? বাবা পার্টি করতেন, তো পার্টির মিটিং এ যেতাম। তো সেখান থেকে খুব ইচ্ছা ছিল ওদের মতন এরকম একটু কিছু করবো টরবো। তো সেই হিসেবেই যখন পরীক্ষাটা দিতে পারলাম না, মনটা খুব ভেঙে গেছিল। আর ঠিক সেই সময় আমার দিদিও ইন্টারকাস্টে বিয়ে করে। ফলে এই যে কিছু করবো, এটা তখন বাবা মাও রাজি হয়নি যে আমি যদি আবার এরকম কাজ করে ফেলি। আমরা ব্রাহ্মণ বাড়ির ছিলাম, দিদি অন্য জাতিতে বিয়ে করলো, ফলে আমার বাবা আমার মায়ের উপরে খুব অত্যাচারও করলো। আমরা তখন বড় হয়েছি, বুঝতে পেরেছি যে বাবা অন্যায়ভাবে মায়ের উপর অত্যাচার করছে, সেটাও একটা মনের মধ্যে খুব স্ট্রাইক করেছিল। এবার আমাদের গ্রামেই তখন একটা মানে প্রতি বছর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পুজো হয় ওখানে, রটন্তী কালী পুজো। সেখানে একটি সংগঠনের তরফ থেকে পথনাটিকা হয়। আর সেই পথনাটিকায় দেখানো হয় যে মেয়েদের উপর কীভাবে অত্যাচার হচ্ছে, পণ না দিতে পারার জন্য অত্যাচার হচ্ছে, গ্রাম থেকে শহরে লোকেরা কাজে যাচ্ছে, তার গ্রামের পরিবারটার কি অবস্থা হচ্ছে, শহরে গিয়ে সে কী সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা পুরোই নাটকের মধ্য দিয়ে দেখায়।
বাহ। তো ওই নাটকটা দেখার পরে যেহেতু ছোট থেকে প্রচুর স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, ওটা খুব টানতো। আর আমি ভালো গানও গাইতাম ছোটবেলায়। তো আমার বাবা কিন্তু এই নাচ গান অনুষ্ঠান এগুলো পছন্দ করতেন না, পড়াশোনার ক্ষতি হবে বলে। তো ফলে ওদের এই গান ওদের এই নাটক দেখে খুব ভালো লেগেছিল। তারপরে ওই সংগঠন ওরা আমাদের গ্রামে বিভিন্ন মেয়েদের ট্রেনিং করানো, পুরুষদের যারা শ্রমিক আছে তাদের মধ্যে বিভিন্ন অ্যাওয়ারনেস করা। তখন তো অ্যাওয়ারনেস এসব নাম জানতাম না। মিটিং হবে। তারপরে বাইরে থেকে কলকাতা থেকে লোকেরা আসবে। কলকাতা আমাদের কাছে তখন একটা বিশাল ব্যাপার। তো একটা আকর্ষণ না, কলকাতা থেকে আসবে ফর্সা চামড়া দেখতে। তো এটা দেখতে যাব, এইটাই সবাই যাচ্ছে দেখতে, কি বলছে কি শুনবো। কিন্তু আমাদের যেতে দিত না, বাড়ির বাইরে বেরোতে দেবে না, কোথায় কার সঙ্গে কি করে কথা বলে ফেলবো। তো বাবাকে বললাম, বাবা তোমার সঙ্গে যাব। বাবা খুব রাগী ছিল, খুব মারধর করতো, আর বাবার পারমিশন ছাড়া যাওয়া যাবে না। তো একদিন বাবা মা দুজনেই গেল ওদের মিটিংয়ে। পাশেই আমাদের প্রাইমারি স্কুল ছিল, বাড়ির পাশেই। তো ওখানে গেল, ওখানে আমিও বাবা মার সঙ্গে গেলাম। তো ওদের কথাবার্তাগুলো খুব মানে ভালো লেগেছিল। তো আস্তে আস্তে ভেতরে যখন ওই টিউবওয়েলে জল আনতে যেতাম, তখনই ওই ওদের সঙ্গে চুরি করে কথা বলতাম, লুকিয়ে কথা বলতাম। আর ওদের যারা সমর্থক তাদেরকে বলতাম, তোমরা কিরকম ভাবে যাচ্ছ, আমিও যেতে পারছি না, আমাকে নিয়ে যাবে। বলছে আমরা কলকাতায় ট্রেনিংয়ে যাবো। আমাকে নিয়ে যাবে। বলছে বাবা তোর বাবা তো মারবে, আমাদের জানলে আমাদের সঙ্গেও খুব বাজে ব্যবহার করবে। তো এবার বিয়ে ঠিকঠাক হয়ে গেল, পণ দিয়ে বিয়ে দেবে। দাবি করেছিলেন ওনারা 10 ভরি সোনা দিতে হবে, 50,000 টাকা নগদ দিতে হবে। ছেলে কি করতো? ছেলে টিচার ছিলেন। আমার মামা পাঠালেন ওই মানে ছেলের বাবা মা আসলো, তারা দেখাদেখি করলো। ওই যে নমস্কার করতে হয়, আমি বললাম এরকম প্রণাম করতে হবে সবাইকে, আমি বললাম এরকম করতে পারবো না। ভালো করে সেজে গুজে বসতে হবে, আমি বললাম সেজে গুজে বসবো না। ঠিক আছে, এই নিয়ে মারধরও খেলাম। তারপরে আমি একটা অ্যাপ্লিকেশন করলাম হেলথে, তখন একটা বেরোলো বিজ্ঞাপন শুনলাম যে এরকম হেলথে মেয়েদের নেবে। তো তখন আমিও একটা অ্যাপ্লিকেশন করলাম, ডায়মন্ড হারবার হাসপাতালে গিয়ে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে এলাম। এনএমের জন্য তখন একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, ওটা আমার হয়েও গেল। তো তারপরে এই যে বিয়ে দেবে বলে তখন আমি চুরি করে বাড়ি ছাড়লাম, পালিয়ে গেলাম। ওদের সঙ্গে ওদের অফিস ছিল তখন ওই সংগঠনের মধ্যমগ্রামে, উত্তর 24 পরগনা। তো মধ্যমগ্রামে গেলাম, কোনোদিন ট্রেনে চাপিনি, প্রায় মানে মনে ভয় হয়নি যে কোনোদিন জাননি? নিশ্চয়ই বাড়ি থেকে তো বলা হতো বাইরে পরিবেশ খুব খারাপ, যে কোনো মুহূর্তে তোমাকে বাইরে বেরোতেই দেবে না, কারোর সঙ্গে খেলাধুলো করতে দেবে না, কোথাও যেতে দেবে না। তখন ওই বড় বড় পর্দা টাঙিয়ে ভিডিওতে সব সিনেমা হতো গ্রামে। তো আমার মা একদিন যাচ্ছে পঞ্চপাণ্ডবের বনবাস সিনেমা দেখার জন্য, আমি যাব, মায়ের সঙ্গে খুব বায়না ধরেছি। তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছি। আমার বাবা গরুর দড়ি ছিল, ওই দড়ি দিয়ে বেদম মারলো, আর যেতে পারলাম না। মানে মেয়েরা এরকম বাইরে যাবে এটা একদম অ্যালাউ নয়। এবং মিটিং করব, মেয়েরা ওই গান করব, নাচবো, এটা একেবারে ছিল না। তো এই মানে এটা খুব মানে এই প্রথাটা এই মানে খুব স্ট্রাইক করেছিল যে আমার এটা ভালো লাগে না। ওদের সঙ্গে যখন গেলাম তখন একটা নতুন যেন মনে হলো, একটা আলো দেখলাম, যে ট্রেনে চাপলাম, ওখানে গেলাম, আরও কত মানুষজন আছে, ওখানে ওরা নাটক করছে। তো আমি ওদের সঙ্গে ওদের শুনে গান গাইতে শুরু করলাম, করতে করতে ওদের নজরেও আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে ওরাও আমাকে নাটকের মধ্যে ঢোকালো। তো ওই হেলথেরটা কি হলো, যেটা হেলথ ছেড়ে দিয়ে চলে গেলাম। আচ্ছা। আর আমিও জানতাম না যে আজকের দিনে দাঁড়িয়ে ওই চাকরিটার কত গুরুত্ব ছিল। তো আর ছোট ছিলাম তো খুব, সবে তখন 18 বছর বয়স। তো ফলে ওখানে গেলাম, ওদের নাটক টিমের সঙ্গে ঢুকে গেলাম, এবং তারপরে শুনলাম ওরা বিদেশে নাটক করতে যাবে, একটা টিম 6 জনের টিম যাবে। আর আমি তখন একদম আমাকে ওরা সিলেক্ট করে ফেললো, যারা পুরনোরা ছিল তাদের একটু রাগ হলো। কিন্তু আমি তো বিদেশ কি এত কিছু, আমার নামই দেখলাম যে ট্রেনে চেপে এসছি, এখানে আমি আমার মতন হাসতে পারছি, কথা বলতে পারছি। তো যাই হোক গেলাম, প্রথম 1990 সালে আমি ফ্রান্সে গেলাম, আগস্ত বোয়ালকে ওখানে দেখলাম। তো ওখানে একটা পুরো মেয়েদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মেয়েদের জীবনটা কিভাবে চলে তার উপরে রিদিমের ওপরেই আমরা একটা নাটক করলাম। গান গাইতেন ওখানে? গান গাইলাম, এবং সেখানে নাটকে এটা দেখিয়েছিলাম যে দুর্গা মহিষাসুরকে বধ করছে, সবাই দুর্গতি না আসেনি বলে তাকে করছে, আর অথচ ঘরের মেয়েটা অত্যাচার হচ্ছে, মেয়েটা স্বপ্ন দেখছে
যে মহিষাসুর আর দুর্গার যুদ্ধ হচ্ছে, তারপরে সে যখন স্বপ্নটা ভাঙছে তখন সে বলছে স্বপ্ন আলাদা বাস্তব আলাদা। তো এই নাটকটা করে আমরা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে আমরা ফাইনালেতে জায়গা পেয়ে গেলাম। বাহ, মানে এটা ফ্রান্সেই? ফ্রান্সে। তারপরে 1991 সালে সেই ফাইনাল ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ব্রাজিলে হয়। তো ব্রাজিলে গেলাম। ব্রাজিলে আগস্তো বোয়ালের নাম তো আগে কোনোদিন শুনিনি, ফ্রান্সে পরিচয় হলো। তারপরে দেখলাম যে উনি একটা ফোরাম থিয়েটারের একটা বিশাল জায়গা তৈরি করেছেন, যেখানে যেটাকে শোষিতে থিয়েটার বলছে, এবং সেই শোষিতে থিয়েটারে শোষিতরাই নাটক করবে, শোষিতরা দেখাবে, এবং সেখানেই দর্শক থেকে উঠে এসে বলবে যে না, এই জায়গাটা আমি চাই না, এই জায়গাটা আমি পরিবর্তন করতে চাই। এইভাবে ইন্টারাকশনটা হবে। বাহ। তো সেটা একটা নতুন, যেন মনে হলো একটা নতুন দিগন্ত খুলে গেল, যে আমরা সবসময় দেখি কিন্তু বলার তো কোনো স্কোপ পাই না। তো সেটা একটা, এই যে একদম দেখানোর সঙ্গে বাংলা থেকে আরো কেউ গেছিল নাকি? আমরা 6 জনের টিম গেছিলাম। মানে আপনাদের গ্রুপটাই গেছিল পুরো ভারতবর্ষ থেকে এই একটাই টিম সিলেক্ট হয়েছিল। যখন নাটকটা করছিলাম, মানে পণটা যে দেয়া হচ্ছে, কারণ এটা আমার জীবনের সঙ্গে খুব ওতপ্রোতভাবে যুক্ত, কারণ এটা, এই লড়াইটা আমার জীবনের প্রথম লড়াই, যে পণ দিয়ে আমি বিয়ে করব না। ফলে ওখানে যে পণের দৃশ্যটা দেখানো হয়েছিল, যে একটা ছেলের বাবা আর ছেলে মেয়ে দেখতে যাচ্ছে, ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধা, চুলটা কত বড়, ধাদিনা নাতিনা ধা, এরকম ভাবে চুলটাকে দেখা হচ্ছে, একটু করুন, ভালো লাগবে, মানে এত সুন্দর ব্যাপার, মানে দাঁত দেখতে চাইছে। এবার যাচ্ছে ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা, মানে দাঁত দেখতে বলছে, দাঁত দেখাতে বলছে, মানে তার দাঁতটা উঁচু না দাঁতটা নিচু। তো এই ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধা, ও দাঁতটা দেখা হয়ে গেল। এবার ছেলেকে জিজ্ঞাসা করছে তোমার পছন্দ, ধাদিনা নাতিনা ধা, ধাদিনা নাতিনা ধা। তো এইভাবে মানে ছেলে রাজি আছে কিনা এটা দেখে, এই ধাদিনা নাতিনা রিদিমের মধ্য দিয়ে নাটকটাকে, মানে আমরা বিষয়টাকে তুলে ধরেছিলাম। কোনো কথা ছিল না? কথা ছিল না, কারণ ওখানে তো আমাদের বাংলা ভাষা বুঝবে না। হ্যাঁ, কি দারুণ। এবং নাটকের নাম ছিল সরমা। আচ্ছা, আপনি সরমা হয়েছিলেন? না, সরমা হয়েছিল অন্যজন। আচ্ছা। তো আমরা সাইড পেতেছিলাম। তো যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই নাটকে আমরা ফার্স্ট প্রাইজ পেলাম, ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে ফার্স্ট প্রাইজ পেলাম, এবং বিশাল নাম হলো ওখানে, প্রচুর সাহায্য করলো ওরা। তারপর আমরা দেশে ফিরে আসি, এবং ওখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই নাটক দলকে ওরা যারা ওখানে অ্যারেঞ্জ করেছিল, তারা দুবারের বেশি খেতে দিত না, সকালে আর রাত্রে খেতে দিত। এবার সকালবেলা খেতাম, দুপুরে খাবার পেতাম না, খুব খিদে পেত, আমাদের তো পয়সা ছিল না যে আমরা ওখানকার এতে খাবো। তো রাত্রে যখন খেতাম, মানে কি বলে গোগ্রাসে খাওয়া বলে না, এরকম ভাবেই খেতাম। তো একদিন মানে, আর ওদের তো সব ঝিনুক সেদ্ধ এইসব খাওয়া তো আমাদের পছন্দ না। তো একদিন দেখছি সাদা ভাত আর একটা সবুজ সেদ্ধ কিছু শাকের আর মাংসের ভাজা। তো দেখলাম জানে এই তিনটে খাওয়ারই আমাদের কাছে খুব মানে গ্রহণযোগ্য। তো খেয়ে নিলাম, খুব খিদে লেগেছিল, খেয়ে নিলাম। তারপরে জানতে পারলাম যে ওটা গরু মাংস ছিল, ব্রাহ্মণ গরুর মাংস খেয়ে ফেলেছে গো। এবং এই খবরটা আমার গ্রামে পৌঁছে যায়। এবং আমার মানে কি বলবো, বাবা যেহেতু ব্রাহ্মণ ছিলেন, তো এই প্রচারটা হয়ে যাওয়ার ফলে আমার বাবাকে একঘরে করে দেওয়া হয়, খুব অত্যাচার করা হয়, বাবার পুকুরে বিষ ফেলে দেওয়া হয়, মাছ নষ্ট হয়ে যায়, পানের বরজ ছিল, বরজে নুন ছিটিয়ে দেওয়া হয়, বরজ নষ্ট হয়ে যায়। তখন তো মানে বদল হয়নি, মানে তখন তো আমাদের বামফ্রন্ট সরকারই ছিলেন, তো এখন তো বদলেছে পরিবেশ। এখন কি কিছু পরিবেশ পরিস্থিতি বদলেছে সেই অনুযায়ী, যে গ্রামে গরুর মাংস খাওয়া যায় না, পণ প্রথা বদলেছে, বাই 40 কিলোমিটার হেঁটে, মানে কত বছরের ডিফারেন্স। আমার আমি পরীক্ষা দিয়েছি 1987 সালে। হ্যাঁ, সেটাই বলছি। এখন কিন্তু বাড়ির কাছেই সব উচ্চ মাধ্যমিক স্কুল। এটা কি রিসেন্ট হয়েছে? এটা অ্যাকচুয়ালি 2011-র পরে কিন্তু এটা হয়েছে, মানে সব মাধ্যমিক স্কুলগুলো উচ্চ মাধ্যমিক হয়ে গেছে। ফলে এখন পায়ে হেঁটে সাইকেল চালিয়ে এখন গ্রামে স্কুলে যাওয়া যায়, এবং কলেজও অনেকটা কাছাকাছি হয়ে গেছে, যে আমি বাড়িতে পান্তা খেয়েও, মানে জল ভাত খেয়েও আমি কলেজে যেতে পারবো, এরকম একটা জায়গাও তৈরি হয়ে গেছে এখন। মানে কিছুটা হলেও পড়াশোনা করতে পারবো, এখন পড়াশোনাটা করতে পারা যায়। তবে এখন যেটা মানে আগে যেটা পড়াশোনা করতে পারা যেত না, বা আগে একটা জিনিস ছিল যে সংস্কৃতিগতভাবে মানুষের মধ্যে
একটা কিছু করা, উদ্যোগ নেওয়া, বা একটা গ্রামের কোনো উন্নয়নের কাজে সবাই অংশগ্রহণ করা, এই জিনিসটা ছিল। এখন কিন্তু সবাই সরকারমুখী হয়ে গেছে, যে গ্রামের উন্নয়ন গ্রামের লোকেরাই করব, সেটা আর কিন্তু নেই। সরকার এখন সব করলে তবে সরকারমুখী হয়ে গেছে, পার্টিমুখী হয়ে গেছে, ফলে এই সংস্কৃতিটা কিন্তু আমাদের কাছে কাম্য ছিল না। আর দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে, এখন অনেক হিন্দুরাই এইসব গরু মাংস টাংস খায়, এতটা ব্যারিকেড নেই এখন গ্রামে। পণ প্রথাও সেই অর্থে নেই, এখন তো অনেকেও বাইরে যাচ্ছে চাকরি করতে, করতে তারাও সেটাও এতটা প্রবলেম নেই এখন। কিন্তু এখন যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে পণটা উঠে গেছে, কিন্তু এখন মেয়ের বাবারা মনে করে যে যত বেশি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমার মেয়েকে বিয়ের সময় জিনিসপত্র দেব, আমার মেয়ের তত সুনাম হবে। এই পরিবর্তনটা হয়েছে, পণটা উঠে গিয়ে এই পরিবর্তনটা এসেছে। দিচ্ছে মেয়েকে। হ্যাঁ, আখেরে কিন্তু যে আগে পণের জন্য চাপ দেওয়া হতো, আর এখন কিন্তু চাপ দিতে হয় না, বাবা মারা নিজে থেকে এবং নিয়ে। মেয়েরাও অনেকেই মনে করছে যে তাদের সেই উত্তরণটা হয়নি এখনো, যে কেন এটা আমার বিয়ের সময় এইগুলো লাগবে। এবং এখনো পর্যন্ত বিয়ের আসরে মানে সেই আলমারিটা, যে আলমারিটা দিচ্ছে মেয়েকে, সেটাও ওখানে শো করানো হয়। ঠিক আছে, কি কি জিনিসপত্র দিচ্ছে সেটা ওখানে শো করানো হয়। কিন্তু এটা মানে এত উন্নত দিনে এসেও কিন্তু আমরা সেই জায়গাটার এখনো মানে আমরা স্বাধীনতায় বা আমরা ভাবতেই চাইছি না যে এটা কোথায় অন্যায় অন্যায় হচ্ছে, বা এটা একটা মেয়ের ক্ষেত্রে অসম্মানজনক ব্যাপার। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা এটা সত্যি মেয়েরাও বলছেন। এখনো পর্যন্ত সেই জায়গায় বুঝতে পারেনি। বুঝতে পারেনি। আর এখন তো মানে মেয়েদের আমি যেরকম, আমি যখন বিয়ে করেছিলাম, আমি শাঁখা পরিনি, সিঁদুরও পরিনি কোনোদিন, মাথায় ঘুমটাও দিইনি কোনোদিন। এখন আমার কিন্তু সিঁদুর লাগানো আছে। তার কারণ হচ্ছে, আমি যখন কলকাতা শহরে আসি, তখন কিন্তু আমাকে কেউ ঘর ভাড়া দিতে চায়নি। সিঁদুর নেই কেন না, মানে আমি একা থাকতাম, আমার হাজবেন্ড গ্রামেই থাকতো, তো তার মানে আমি একাকী মহিলা। আমার তাহলে নিশ্চয়ই হয়, যদি আমি বিবাহিত হই, তাহলে আমার শাঁখা সিঁদুর থাকবে, তা নাহলে অন্য এটা কলকাতা শহরে। কলকাতা শহরে আমি ঘর পাইনি, ভাড়া পাইনি। আমি কি বলতো তারা এক্স্যাক্টলি, আমি একটু জানতে বলছে চাই। যে আপনি যদি বিবাহিত, তাহলে আপনার কোনো নেই কেন, হ্যাঁ, আপনি একা থাকবেন, অথচ আপনার কোনো নেই, তাহলে আমাদের ক্ষেত্রে সেটা একটা অসুবিধা হবে। কি অসুবিধা জিজ্ঞেস? কি অসুবিধা ওরা বলতো, যে আপনার বাড়িতে হয়তো আরো অন্য ছেলেরা আসবে, ঠিক আছে, কারণ আপনার বিবাহিত হলে তবু তার একটা চিহ্ন থাকলে লোকেরা একটু ভয় পাবে, বা আমরাও জানবো আপনি বিবাহিত, আপনার স্বামী আছে, স্বামী আসবে যাবে, কিন্তু আপনার এসব নেই, আমরা বুঝবো কি করে আপনার স্বামীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক আছে। মানে ভাবুন, আমরা জানি যে ছেলেদের মেস হয়, ছেলেরা একা থাকে, কিন্তু আমরা একটা মেয়েকে দিতে ভয় পাই। মানে আমরা কোথাও গিয়ে পেট্রিয়ার্কিটাকে একদম নিজেরা রক্তের মধ্যে কোথাও গেঁথে দিয়েছি। তো রোজগারের জন্য তারপর কি করলেন? মানে আপনি তো কলকাতা একদম একা হয়ে চলে এলেন। তখন তো মানে আমি কলকাতায় আসিনি, আমি ওদের গ্রাম থেকে ওদের সংগঠনের যে হেড ট্রুপের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছিলাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত হলাম। কোথাও মজুরি নিয়ে আন্দোলন, কোথাও স্বাস্থ্য পরিষেবা নিয়ে, কোথাও রেশন কার্ড নিয়ে, কোথাও জল নিয়ে, আর তার মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্সের। মানে তারপর বাবা আপনাকে মেনে নিয়েছিলেন যে আপনি যখন ঘুরে টুরে এলেন, যে বেরিয়ে গেলেন তো বিয়ে করবেন? প্রথমে মানেনি, তারপরে কখন ডাকলো? মানে প্রচুর তো মার খেলে গরুর মাংস খাওয়ার জন্য, তারপর? তারপরে আমি ঘরে মানে গ্রামে উঠতেই পারিনি। আচ্ছা, এইবার আমি বলছি না যে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত হলাম, এবং ওই সংগঠনের বিভিন্ন যে সেন্টারগুলো ছিল সেখানে থাকতে শুরু করলাম। এবং ওই পাথর প্রতিমাতেই মিলন মোড় বলে একটা জায়গা ছিল, সেখানে একজন ব্যবসায়ী, সে বলল, মানে আমাদের কাজকর্মগুলো তাদের এত ভালো লেগেছিল, তাদের ওখানে জলের সমস্যা ছিল, সেই জলের সমস্যা আমরা ভিডিওতে গিয়ে কথা বলে, সভাপতির সঙ্গে কথা বলে টিউবওয়েলের ব্যবস্থা করতে পেরেছিলাম। এদের এতটা ক্ষমতা তৈরি হয়ে গেছে যে এরা এইসব করে টিউবওয়েলটা আনতে পারলো, ফলে একটা গ্রহণযোগ্যতা শুরু হলো, ওরা ওখানে আমাদের থাকতে দিল, আমরা থাকতাম, আর এই সংগঠন থেকে আমাদের খাওয়ার ব্যবস্থা করতো। এইভাবে আস্তে আস্তে কাজ করতে করতে মানে মানুষের যখন গ্রহণযোগ্যতা বাড়লো, আমার গ্রামের মেয়েরা, ছেলেরা তখন আমার বাবাকে, মাকে বোঝালো, ও তো ভালো কাজ করছে, কেন আসতে পারবে না, আমরা ওর সঙ্গে আছি। ফলে ওদের সূত্র ধরেই আমার আবার মানে গ্রামে যেমন খারাপ মানুষও আছে, তেমনি ভালো মানুষও আছে। প্রায় 35 বছর ধরে গ্রামে গ্রামে বিভিন্ন নাটক করা, গান করা, মেয়েদের নিয়ে মিটিং করা, পুরুষদের নিয়ে মিটিং করা, সাইকেল ডোমেস্টিক ভায়োলেন্স, পুরো ডোমেস্টিক ভায়োলেন্স। তারপরে যখন 2001 সালে আমরা
স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনায় আচ্ছা। গ্রামে গ্রামে মেয়েদের সেলফ হেল্প গ্রুপ তৈরি করলাম, গ্রামে গুঁড়ো মশলা তৈরি করলাম, করে কলকাতা শহরে নিয়ে এসে সেটা বিক্রি করতে শুরু করলাম, যাতে নিজেদের স্বনির্ভরতার ব্যাপারটা শুরু হয়। তো এইভাবে প্রায় গ্রুপ করেছিলাম, প্রায় 500 ওপরে গ্রুপ তৈরি করেছিলাম, যেটা সরকার অনুমোদিত গ্রুপ, এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে প্রথম হয়েছিলাম। আচ্ছা। তারপরে আমাদের ভারতবর্ষে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল হয়। তারপরে আমি এই কাজ করতে করতে নিজেই প্রেম করে বিয়ে করি। আচ্ছা। 1994 সালে। তিনি এবং, কি করেন? তিনিও এই সংগঠনের সঙ্গেই যুক্ত ছিলেন। বাহ। তো এখানে আর আমার মানে ওরা খুব গরিব ছিলেন একদম, মানে মা লোকের বাড়িতে কাজ করতো এরকম। আমার যে শাশুড়ি ছিলেন তিনি লোকের বাড়িতেই কাজ করতেন, মারা গেছেন এখন। তো এবার ওই মানে বিয়ে করলাম, সেটাও জাতিটাও ওরা সিডিউল কাস্ট, আমরা হায়ার কাস্ট ব্রাহ্মণ। ফলে আমার বাড়িতে আবার একটা অশান্তি শুরু হলো। কিন্তু গ্রামের কিছু লোকেরা সাপোর্ট দিল, যারা আমার এই কাজটাকে খুব সাপোর্ট করতে শুরু করলো। কিন্তু বেশিরভাগ লোকেরা বিভিন্ন রকমের টিপ্পনি, এই ধরনের, যেটা আমার মা বাবাকে বেঁচে থাকতে খুব কষ্ট দিয়েছিল। তো মায়ের হাই প্রেশার হয়ে গেল এইসবে করতে করতে, বাবার ব্লাড সুগার এসে গেল, যে মেয়েদের জন্য আমার এত হচ্ছে। কিন্তু লড়াইটা আমার থেমে থাকেনি। আমি গ্রামের প্রথম মহিলা যে সাইকেল চালানো শুরু করলাম, এবং কেউ ভাবতে পারে না যে মেয়েরা সাইকেল চালাবে, আমি সেটা শুরু করলাম, গ্রামে সাইকেল চালানো। এই করতে করতে 35 বছর কাটে আমার ওই ইউনিয়নে কাজ করা, এবং আমার 1995 সালে একটা মেয়ে হয়, যিনি আপনার পার্টনার বেসিক্যালি, তিনিও আপনাকে সাহায্য করে গেছেন। ভীষণ মানে বাচ্চাকে তখন তিনি রাখতেন। এবং ওখানে একটা কমিউন ছিল, সেই কমিউনেই আমার বাচ্চাটা থাকতো। আচ্ছা। এবং সেখানে বাচ্চা খাওয়ানো দাওয়ানো তারাই, আমি চলে গেছিলাম। আচ্ছা। তারপরে বাচ্চা 3 মাসের ছেড়ে দিয়েই কাজে বিভিন্ন পাথর প্রতিমাতে চলে, বাচ্চা থাকতো মধ্যম গ্রামে। আচ্ছা। তারপরে এইভাবে বাচ্চা মানে বড় হলো, ক্লাস 5-এ যখন উঠলো তখন হোস্টেলে দিয়ে দিলাম। ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছিল, ওখানে আমার মেয়ে পড়াশোনা করতো। 2013 সালে 12 সালে এবার মেয়েটা বড় হয়েছে, মাধ্যমিক পরীক্ষা দেবে। তো আস্তে আস্তে আমারও বয়স বাড়ছে, এবং লড়াইও খুব জোরদার হচ্ছে। এবং গৃহ পরিচারিকা, এখানেই আমি আসছি গৃহ পরিচারিকার কাজে। তো পাথর প্রতিমাতে আমি মানে 10,000 মেম্বার তৈরি করলাম। এটা কখন শুরু করলেন, মানে কি ভেবে শুরুটা করলেন, এটাই আমি ভাবছি। গৃহ পরিচারিকার কাজটা একটু পরেই শুরুটা হলো। আচ্ছা। এবার মানে এই 10,000 মেম্বারটা কিসে এটা হয়েছে? তখন আমি যে সংগঠনে আগে কাজ করতাম ইউনিয়নে, সেখানে আমার পুরো এরিয়ায় পাথর প্রতিমা ব্লকে। আচ্ছা। তো এবং মানে ডিএম বিডিও সবাই মানে খুব রেসপেক্ট করতো আমাদের কাজকে। তো আমার মেয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে, এবং খুব তখন আমার অর্থ সংকট শুরু হয়, যে তখন বুঝতে পারলাম যে টাকা পয়সাটা খুব দরকার। এবার আমরা অনারিয়াম পেতাম 300 টাকা করে, ফুল টাইমার ছিলাম, তাতে চলতো না, স্বামী স্ত্রী দুজনে 600 টাকা, তো চলতো না তখন। তো আমি যেখানে কাজ করতাম তো ওখানে বলতাম যে এবার আমাদের অনারিয়ামটা একটু বাড়ানো হোক। বললো তাহলে কালেকশন করতে হবে। তো এখানেই আমার একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল ওদের সঙ্গে। তো তখন ওরা বললো তোমার যদি না পোষায় তুমি কেটে পড়তে পারো। তখন খুব কষ্ট পেয়েছিলাম, যে মানে 18 বছর বয়স থেকে শুরু করে মানে 35 বছর জীবনের মানে বলে স্বর্ণযুগটাকে কাটিয়ে দিলাম ওখানে, আর আজকের এই সময় এসে না পোষালে কেটে পড়ে, এই কথাটা কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছিল। তখন ওখান থেকে বেরিয়ে পড়ি, এবং তারপরেই আমার সঙ্গে দুজন ব্যক্তির খুব ভালো পরিচয় ছিল। একজনের সঙ্গে পরিচয় ছিল অঞ্চিতা ঘটক বলে, ওনাকে ফোন করি, দিদি আর আমাকে একটা কাজ ঠিক করে দেবেন। তো উনি আমাকে সুরজিৎ নিয়োগী বলে আরেকজন ভদ্রলোকের নাম্বার দেয়, আমি ওনাকে চিনতাম না তখন। তারপরে বললো যে আমি ওনাকে বলে দিচ্ছি, তুমি ওনার সঙ্গে যোগাযোগ করো। তো উনি আমাকে 2012 সালের নভেম্বর মাসে উনি আমাকে একটা ফেলোশিপের কাজ ব্যবস্থা করে দেন। তো সুরজিৎদা মানে তখন আমার কাছে একটা দেবতার মতন ছিল, যে আমার বিপদের দিনে উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। এবং আমি আমার মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দিল, ফেলোশিপটা আমার 3 মাসের জন্য ছিল 6,000 টাকা করে। গ্রামে অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে, এটাই ছিল কাজ। ওদের 3 মাস শেষ হয়ে যায়, জানুয়ারিতে শেষ হয়ে যায়। তারপরে আবার কি করব,
এইভাবে আবার ওই সুরজিৎ দাই আমাকে সৃষ্টি ফর হিউম্যান সোসাইটির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন এবং বলেন যে আরবান এরিয়ায় ইনফর্মাল ওয়ার্কারদের নিয়ে কাজ করতে হবে। আমি তো কলকাতা শহরে কোনোদিন কাজ করিনি, কাউকে চিনি না, জানি না, কি করে কাজ করব। তো যাই হোক, তখন কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমাকে পারতেই হবে, নাহলে আমার তো বাচ্চাটাকে আমি পড়াশোনা করাতে পারবো না, কারণ আমি নিজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারিনি, মানে অর্থনৈতিক ইয়ে থাকার জন্যে, মানে দুর্বলতা থাকার জন্য। তো তখন আমি মানে আমার ইয়ে হয়, এবং প্রথম আমি ওদের ওখান থেকে ওরা আমাকে বলে যে কলকাতা শহরে তোমাকে কাজটা করতে হবে, আরবান এরিয়ায়। এবার আমি ওই স্টেশনে স্টেশনে বসতাম, কোথায় বস্তি আছে দেখতাম, ট্রেন লাইন ধরে ধরে হাঁটতাম, স্টেশনে স্টেশনে বসে কাঁদতাম, একদিন ফিরতে পারতাম না, শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছি, কারণ পাথর প্রতিমা এত দূরে ফিরে যাওয়া, গাড়ি ভাড়া খরচ, ওরা তখন আমার যাতায়াত খরচা দিত না, আমাকে 7,000 টাকা মাইনে দিত। তো 7,000 টাকায় আমার মেয়েকে পড়াতে হবে। তখন আমার মানে আমার থাকারও কোনো জায়গা নেই, কারণ আমি তো শ্বশুর বাড়িতে থাকিনি কোনোদিন, আমি তো এই সংগঠন করে করে বেরিয়েছি, কোথায় থাকবো। ওই মিলন মোড়ে পাথর প্রতিমায় পিডব্লিউডি জায়গার উপরে আমার ভাইরা কিছু ইট বালি সিমেন্ট দিয়ে একটা ছোট্ট ঘর বানিয়ে দিল পিডব্লিউডির উপরে, ওখানে থাকলাম। আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, তারপরে আমি সোনারপুরে একটা ঘর ভাড়া নিলাম, ঘর ভাড়া আমাকে দেবে না, এই বললাম এইভাবে সিঁদুর না পড়লে ঘর ভাড়া দেবে না। তো ওই সৃষ্টি ফর হিউম্যান সোসাইটির এই তখন ওরা অসংগঠিত শ্রমিকদের নিয়ে যখন কাজ করতে বললো, এই অসংগঠিত শ্রমিকদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছিলাম যে প্রচুর মহিলা ওয়ার্কাররা আছে যারা প্রতিদিন ট্রেনে আসে, যারা শহরের বস্তিগুলোতে সব ডোমেস্টিক ওয়ার্কার এরা, কিন্তু এরা নিজেরা নিজেদেরকে শ্রমিক হিসেবে মনে করে না, এরা এদের কথা কাউকে বলতে পারে না, সরকারও এদেরকে শ্রমিক হিসাবে এদের কোনো রেকগনাইজেশন নেই। তো আমরা ওই যে আগের সংগঠনে কাজ করতাম, এরকম আমরা 3-4 জন বন্ধু, তারা আমরা সবাই ওই সৃষ্টি ফর হিউম্যান সোসাইটিতে একসাথেই ওখানে করি। ওরা উত্তর 24 পরগনায় ছিল, আমি দক্ষিণ, আমার কলকাতার দায়িত্ব ছিল। তো আমরা এই 4-5 জন আমরা সৃষ্টিকে এবং অ্যাকশনের অ্যাসোসিয়েশন বলে কলকাতায়, ওদেরকে করলাম যে এদের যদি সংগঠন না করা যায় তাহলে কিন্তু আমরা প্রজেক্ট শেষ, এদের জীবনটাও শেষ। তো আমরা তখন ওদেরকে ইনসিস্ট করি এবং ওরা আমাদের এই কথাগুলোকে মান্যতা দেয়, অ্যাকশন এইড এবং সৃষ্টি। তো সেই সৃষ্টি ফর হিউম্যান সোসাইটি এবং অ্যাকশন এইড অ্যাসোসিয়েশন এদের সহযোগিতায় আমরা বিভিন্ন কলকাতার শহরে বিভিন্ন গলিতে গলিতে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করি এবং সেখান থেকে আমরা কিছু মেয়েদেরকে চিহ্নিত করি, তাদেরকে নিয়ে আমরা 3 দিনের একটা ট্রেনিং করি। সেই 3 দিনের ট্রেনিং ওয়ার্কশপ থেকে ওরাই নিজেরা বলে যে আমাদের একটা সংগঠন করা হোক। সেখানে 2014 সালের মহাবোধি সোসাইটি হলে একটা সম্মেলন ডাকা হয়, সেই চাঁদা তুলেই সেই সম্মেলনটা করা হয় এবং সেখানে পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতি নাম দেওয়া হয়। মানে এই ডোমেস্টিক ওয়ার্কাররা চাঁদা দেয়, যারা ডোমেস্টিক ওয়ার্কারদের এই একসাথে হওয়ার জন্যে যে উদ্যোগটা নিয়েছিলেন তারা চাঁদা দেয় এবং সেখানেই 2014 সালের 7ই মে মহাবোধি সোসাইটি হলে প্রথম গৃহ পরিচারিকা সমিতি আত্মপ্রকাশ। কতজন আছে এখন এই গৃহ পরিচারিকা সোসাইটিতে এই সংগঠনে? এবং তার আগের ইতিহাসটা একটু বলে দিই। মানে গৃহ পরিচারিকা, যেহেতু পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতির নামটা দেওয়া হলো, ফলে ট্রেড ইউনিয়ন করতে গেলে কিন্তু পশ্চিমবঙ্গ নাম দিলে নর্থ বেঙ্গলের 3টে ডিস্ট্রিক্টকে নিতে হবে এবং টোটাল 7টা ডিস্ট্রিক্ট থেকে মেম্বার নিতে হবে। আর তখন এই অ্যাকশনের আর সৃষ্টির যে প্রজেক্ট ছিল তারা এই 7টা ডিস্ট্রিক্টেও ছিল, ফলে তখন আমরা এটা অনুভব করতে পারি যে পশ্চিমবঙ্গ নামটা দিলাম, আমরা এতটা ধরে রাখতে পারবো কিনা সেটা বুঝতে পারিনি। তো ফলে আমরা প্রায় এই 7টা জেলাতে আমাদের 10,000 মতো মেম্বার। আচ্ছা, 2020 সালে গৃহ পরিচারিকাদের যে এই যে নিয়ে আমরা কাজ করছিলাম, সৃষ্টির প্রজেক্টটা 2020 সালে শেষ হয়ে যায়। তো ফলে প্রজেক্ট শেষ মানে কাজ শেষ, এগুলো বিভিন্ন সংস্থার এটাই। তো 2020 সালের পর থেকে আজকে 2025 সাল, এখনো পর্যন্ত আমরা 7টা জেলাতে টিকিয়ে রাখতে পারিনি, কারণ আমাদের সেই ক্ষমতা নেই। তো আমরা কিন্তু অনেক কষ্ট করে এই ইউনিয়নটাকে বাঁচিয়ে রেখেছি এবং ইউনিয়নটা যখন আমরা তৈরি করি তখন কিন্তু গভর্নমেন্টের নিয়ম হচ্ছে যে কোনো একজন এমপি বা এমএলএকে নো অবজেকশন দিতে হবে। তো আমরা প্রায় 25 জন এমপির কাছে গেছি,
তারপরে প্রায় মানে 40-42 জন এমএলএর কাছেও গেছি। তো এর মধ্যে কলকাতারও ছিল। কলকাতা ছিল, উত্তর 24 পরগনা ছিল, দক্ষিণ 24 পরগনা ছিল, মেদিনীপুর ছিল, দার্জিলিং ছিল। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় যে পার্টির অনুমতি ছাড়া তারা এই ধরনের স্টেটমেন্ট দিতে পারবে না, নো অবজেকশন দিতে পারবেন অবজেকশন না। দিতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ডোমেস্টিক ওয়ার্কারদের ইউনিয়ন হবে এটা চাইছেন। চাইছে না। 3 হচ্ছে বলছে যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টে এই ওয়ার্কাররা আসছে না, কারণ এরা একটা বাড়িতে কাজ করে না, এরা একাধিক বাড়িতে কাজ করে। আচ্ছা, একটা সংস্থার আন্ডারে কাজ করেন। তো ফলে এটা হতে পারে না। তো আমরা যাই হোক ওই নির্দল প্রার্থীর কাছ থেকেই আমরা পেলাম। কে দিলেন মানে? দুলাল বর ছিলেন, আচ্ছা। বাগদার এমএলএ। তো ওনার কাছ থেকে আমরা নো অবজেকশন পেলাম। আমার এক বন্ধু ছিল তহমিনা, তো ও উত্তর 24 পরগনায় কাজ করতো, ফলে আমরা দুজনেই যাই, গিয়ে ওনার কাছ থেকে নো অবজেকশনটা নিই। শুধু নো অবজেকশনটা নেওয়া নয়, উনি ভীষণভাবে আমাদেরকে সাহায্য করেছেন। এইভাবে যে ধরুন আমরা জমা দিলাম রেজিস্ট্রেশন, কিন্তু জমা দেওয়ার পরে বললো এই এই সমস্যা আছে কাগজপত্রে, এইভাবে অবজেকশনটা হবে না, এটা চেঞ্জ করতে হবে। মানে একজন এমএলএর কাছে আমাদেরকে 10 বার দৌড় করিয়েছি, এবং একজন এমএলএ তিনি এতটাই আমাদেরকে ভরসা করেছিলেন, তিনি তার খালি প্যাড দিয়ে দিয়েছেন যে কি লিখতে হবে আপনারা লিখে নিন, আমি নিচে সাইন করে দিচ্ছি। তো যাই হোক সেই লড়াইতেও আমরা জিতলাম। তারপরেও গভর্নমেন্ট আমাদের রেজিস্ট্রেশনটা দিতে চায়নি, তো বললো এটা হবে না। তো আমরা বললাম কারণটা আমাদের একদমই তাই, কারণটা কি? তো আমরা তারপরে যতবার ওখানে গেছি আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যা যা ওনারা বলেছিলেন আমরা সেগুলো লিখেছিলাম, এবং সেখানে রিসিভিং এ জমা দিয়ে আমরা রিসিভ করিয়ে নিয়েছিলাম। ফলে এগুলো আমাদের কাছে একটা ডকুমেন্ট ছিল। এবং প্রায় এই বুদ্ধিটা কার ছিল? অ্যাকচুয়ালি এই বুদ্ধিটা মানে অ্যাকশনেটের তরফ থেকে আমাদের একটা ট্রেনিং মানে একটা এক্সপোজার ভিজিট করিয়েছিল তামিলনাড়ুতে। ওখানে ডোমেস্টিক ওয়ার্কার ইউনিয়নের সঙ্গে ওখানে ডোমেস্টিক ওয়ার্কার ইউনিয়ন আছে। আছে, তো ওদের সঙ্গে আমাদেরকে মিট করিয়েছিল যে ওরা কিভাবে কি। ওদের থেকে আমরা শিখেছিলাম যে তোমরা যখনই যাবে কোনো গভর্নমেন্টেতে, সেখানে প্রত্যেকটা কথা যা যা আলোচনা হলো তোমরা ওটাকে লিখে ওখানেই রিসিপ্টটা করিয়ে নেবে, তাহলে পরবর্তীকালে তোমাদের বলতে সুবিধা হবে বা ওনাদেরকে স্মরণ করাতে প্রমাণ থেকে যাবে। প্রমাণ থেকে যাবে। তখন আমরা আরটিআই করি, এবং আরটিআই করার পরে ওনারা আমাদের বলেন যে লাস্ট 2 বছরের মধ্যে কোন স্টেট ডোমেস্টিক ওয়ার্কার ইউনিয়নকে রেজিস্ট্রেশন দিয়েছে তার যদি কোনো কপি থাকে দেখা। তো আমরা দিল্লি আর ছিল ঝাড়খণ্ড, এদের রেজিস্ট্রেশনের সার্টিফিকেট জোগাড় করে। পশ্চিমবঙ্গের বাইরে এগুলোতেও আছে। তো আমরা এরকম দিলাম 3খানা 2 বছরের মধ্যে রেজিস্ট্রেশন পেয়েছি ট্রেড ইউনিয়ন হিসেবে। সেটা দেওয়ার পরে আমাদের হিয়ারিং হয়, আরটিআই করার পরে হিয়ারিং হয়, এবং 2018 সালের 18ই মে আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র ডোমেস্টিক ওয়ার্কার ইউনিয়ন হিসেবে আমরা রেজিস্ট্রেশনটা পাই। তো এই রেজিস্ট্রেশনটা পাওয়ার পরে আমাদের যেটা হয় যে প্রথমত কাজের বাড়িতে এই যে মেয়েরা যাচ্ছে তাদেরকে যখন তখন ছাড়িয়ে দেওয়া, টয়লেট ব্যবহার করতে না দেওয়া, জল খেতে না দেওয়া, তারপরে লিফট ব্যবহার করতে না দেওয়া, তখন কিন্তু সেই 7 তলা হলেও সিঁড়ি দিয়ে হেঁটে 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 তোমাকে নামতে হবে। তারপরে আর এই যে পুজো আসছে, এখন পুজোর সময় মানে ঠিক 2 মাস আগে থেকে একটা হিড়িক লেগে যায় যে সব ছাড়িয়ে দিচ্ছে, কেন না বোনাসটা দিতে হবে। তো এরা তখন কেউ এটা মানে বললেও কেউ মানতো না। তো আমরা রেজিস্ট্রেশনটা পাওয়ার পরে আমরা মালিক এবং শ্রমিকদের নিয়ে একটা মিটিং করলাম। আচ্ছা। বিভিন্ন মালিক ছিলেন যারা মানে যে সমস্ত আমাদের ডোমেস্টিক ওয়ার্কারের সঙ্গে মালিকের সম্পর্কটা একটু ভালো ছিল, আমরা তাদের সঙ্গে কথা বলে একটা মিটিং অর্গানাইজ করলাম। করে তাদেরকে আমরা বললাম দেখুন আমরা এইটা আপনাদের থেকে চাইছি। যে আমরা যেটা বলেছিলাম যে দেখুন আমাদের দাবি দুটো, একটা সরকারের কাছে আর একটা হচ্ছে মালিকের কাছে। মালিকের কাছে আমাদের দাবি হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আমাকে টয়লেটটা ব্যবহার করতে দিতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাকে যদি আপনি কাজ থেকে ছাড়িয়ে দেন অন্তত পক্ষে আমাকে 1 মাস আগে জানাবেন, আর আমিও যদি কাজ ছেড়ে দিই তাহলে আমিও আপনাকে 1 মাস আগে জানাবো। আর 3 হচ্ছে কি আপনি আমাকে কত টাকা মজুরি দেবেন সেটার একটা চুক্তিপত্র থাকতে হবে। তা না হলে আপনি আমাকে এই কাজের জন্য নিলেন, আপনি আমাকে আরো অনেক কাজ করালেন, আর আমি যখন যেদিন সেটা পারলাম না তাহলে সেদিন আপনি বলবেন যে তুমি এই তো করছো না, তাহলে আমি তোমাকে রাখবো না। তাহলে এই দ্বন্দ্বটা যেন না হয়। আর 4 হচ্ছে 4টে ছুটি আমাদের দিতে হবে। তো এটা আমরা
মালিকদের আলোচনা করলাম, এটা হচ্ছে আমাদের মালিকদের কাছে। 4টে ছুটি কি হিসেবে, যে যারা রোজ যায় রোজ আসে 4টে ছুটি, নাকি যারা রেগুলার থাকে তাদের 3 রাত্রি 1 দিন ছুটি? এরকম না, আমরা বলছি আপনার বাড়িতে যখন আমি কাজ করছি হুম, আমাকে মাসে সবেতন 4টে ছুটি দিতে হবে। হুম। সেটা যে কোনো দিন হতে পারে। তো ধরুন কারো বাড়িতে আমি বিকেলে কাজ করি, তাহলে ছুটিটা হুম। সেই বিকেলেই, কারণ একজন তো একাধিক বাড়িতে কাজ করে, হুম। তো ফলে ছুটিটা সেই তার যে সময় কাজ করে সেই সময়ই ছুটি। আর সরকারের কাছে আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমি যে একজন শ্রমিক, এই শ্রমিক হিসেবে আমাকে স্বীকৃতিটা দিতে হবে। কারণ আমার যদি শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকে তাহলে আমি কথা বলবো কি করে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের জন্য একটা মজুরির শিডিউল তৈরি করতে হবে, আর সেখানে আমাদের কত টাকা মজুরি হবে, ঘন্টা ওয়াইজ হবে, ঘন্টা ওয়াইজ করলে তাহলে 1 ঘন্টায় কত টাকা মজুরি হবে, যে 24 ঘন্টা থাকবে তার জন্য কত মজুরি এটা খুব হবে, জরুরি। যে 8 ঘন্টা কাজ করবে তার জন্য কত মজুরি হবে। আর একটা ডোমেস্টিক ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড তৈরি করতে হবে, যাতে ডোমেস্টিক ওয়ার্কাররা তাদের প্রবলেমগুলো তারা সেই বোর্ডে জানাতে পারে। তো এটা ছিল গভর্নমেন্টের কাজ। আর মাতৃত্বকালীন ছুটি, এইটা আমরা বারবার, মাতৃত্বকালীন সবেতন ছুটি, এটা আমরা গভর্নমেন্টের কাছে দাবি করছি, এটা মালিকের কাছে নয়। হুম। আর আমরা বলছিলাম 55 বছর বয়স থেকে পেনশনের ব্যবস্থা করতে হবে, বার্ধক্য ভাতা নয়। আমি একজন শ্রমিক, শ্রমিক হিসেবে পেনশন পাওয়াটা আমার একটা অধিকার। তো আর মেয়েদের যেটা হয় সেটা হচ্ছে ঘরের কাজ বাইরের কাজ, এই দুটো কাজ করতে গিয়ে আমরা দেখছি আমাদের যে ওয়ার্কাররা 40-এর পরেই সবার কিন্তু হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কর্মক্ষমতা হারিয়ে ফেলছে, কারণ লোকের বাড়িতে দৌড়চ্ছে, নিজের বাড়িতে দৌড়চ্ছে, ফলে প্রচুর পরিশ্রম করছে, খাওয়ারটা কিন্তু খুব কম খাচ্ছে, ফলে অপুষ্টির শিকার হচ্ছে, কর্মক্ষমতা কমছে, তো ফলে 40-এই বুড়ি হয়ে যাচ্ছে, ফলে তাদের 60 বছর পর্যন্ত টানার মতন ক্ষমতা নেই। তো আমরা বলছিলাম যে আমরা শ্রমিক হিসেবে আমরা এই মহিলাদের জন্য একটা পেনশন চাই। তো আমরা এই দাবিগুলো সরকারের কাছে করছি। এইভাবে আমরা একটা মিটিং করলাম, আমরা পাড়ায় পাড়ায়, মহল্লাতে মহল্লাতে সাইকেলে মাইক লাগিয়ে প্রচার করলাম যে আমরা এরকম একটা সংগঠন তৈরি করেছি, আমরা চাইছি এটা হোক। এবং পরিচারিকাদের মধ্যেও আমরা একটা অ্যাওয়ারনেস করতে শুরু করলাম যে আমি যেখানে কাজ করবো আমার কাজের একটা দায়বদ্ধতা থাকতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটা ঠিকভাবে করা। তারপরে এই যে চুরির যে বদনামটা হয়, আমরা যাতে নিজেদেরকে স্বচ্ছ রাখতে পারি। আর আমাদের বক্তব্য চোর চোর, সে ডোমেস্টিক ওয়ার্কার হতে পারে, সে সরকারি অফিসার হতে পারে, যে চুরি করবে তার বিরুদ্ধে সমস্ত রকমের অ্যাকশন হোক। আর আমরা যেটা বললাম যে যখন আমি কাজে যাচ্ছি, বিশেষ করে পরিচারিকারা কিন্তু জানতে পারে না সে কোন বাড়িতে কাজ করছে, মালিকের নাম কি, দাদা আর বৌদি এটাই জানিস, কিন্তু তার নামটা জানে না। তাহলে আমি যখন কাজে যাচ্ছি আমার আধার কার্ড, আমার ডকুমেন্ট নেওয়া হচ্ছে, তাহলে মালিকেরও কিন্তু ডকুমেন্ট আমার কাছেও থাকা দরকার। একদমই তাই। ঠিক আছে, এটা কিন্তু থাকছে না। আবাসনগুলোতে যখন আমরা কাজে যাচ্ছি তখন কি হচ্ছে, তখন সিকিউরিটি চেকিং হচ্ছে, পুরুষ সিকিউরিটিরা আমাদের চেক করছে। ঠিক আছে, এটা আমাদের কাছে একটা মানে কি বলবো, মানে শ্লীলতাহানির একটা ঘটনা বটে। 2 হচ্ছে আবাসনগুলোতে কিন্তু যৌন হেনস্থাটা বেশি হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে আমি ঘর মুছছি, সেখানে কম্পিউটারে ব্লু ফিল্ম দেখা হচ্ছে, আমি ঘর মুছছি আমার বুকটা দেখা যাচ্ছে, উনি তাকিয়ে আছেন হাঁ করে ওইদিকে, জড়িয়ে ধরছেন, আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, চিৎকার করলে আমার কথা কেউ শুনতে পাবে না, পরের দিন বার করে দেবে, পরের দিন বের করে দেবে। এবং সেখানে এই যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা যে আইনটা আছে, এলসিসি আইসিসি, কাকে জানাবে মেয়েরা? ওই লালবাজারে দৌড়াবে, থানায় দৌড়াবে, থানা বলছে প্রমাণ দেখাও। গোলপার্কে একটা ঘটনা ঘটলো, একজন 45 বছর বয়স্ক মহিলা, তিনি যে বাড়িতে কাজ করতেন গোলপার্কে মৌচাকের কাছে, তার মালিক ছিল একজন লয়ার, এবং তার উত্তরবঙ্গে 3খানা চায়ের বাগান আছে, তিনার গ্লাসে মদ ঢেলে দিতে হবে। ঠিক আছে, তিনি মদ খেতে খেতে যদি বলেন যে আমার পিঠটা একটু ম্যাসেজ করে দাও, এই যখন সে ম্যাসেজ করছে তখন সে তার হাতটাকে চেপে ধরছে। তো যখন এইরকম বারবার সে যৌন হেনস্থার শিকার হচ্ছে, তখন সে বললো আমি আর আপনার বাড়িতে কাজ করব না। আর আমরা একটা ট্রেন্ড দেখেছি যে এই আবাসনগুলোতে মালিকরা কিন্তু এই শ্রমিকদের ধরে রাখার জন্য, তারা আগে যেরকম গ্রামে দাদনের ব্যাপার ছিল, শহরেও সেরকম আমরা দেখছি বেশ কিছু আবাসনে এই যে মাইনে কেটে রাখে, এই মাইনে কেটে রাখা যায়, মাইনে কেটে রাখছে। আমার 10,000 টাকা মাইনে, আমি সারাদিন কাজ করি তোমার বাড়িতে, 1,000 টাকা কেটে রেখে দিল।
2,000 টাকা। বললো কি, আরে তুমি তো সব টাকা খরচা করে দেবে, আমি তোমার নামে জমিয়ে রাখছি টাকাটা, তুমি যখন যাবে এককালীন টাকাটা দিয়ে দেবো। আর মেয়েরা তো বিশ্বাস করে, সত্যি তো আমার তো খরচা হয়ে যাবে। এবার ওই ভদ্র মহিলা, উনিও কিন্তু ওনার এরকম ভাবে 10,000 টাকা ওনার মাইনে ছিল, ওনার মাইনেটা কিন্তু 2,000 টাকা করে উনি কেটে রেখে দিত। এই যে হাত টিপ মানে হ্যাঁ, টিপতে হ্যাঁ, পারছিলেন না। তো এইবার উনি যখন বাড়তে লাগলো ক্রমশ, তখন উনি বললেন, দাদা আমি আর আপনার বাড়িতে কাজ করবো না, আপনি অন্য লোক ঠিক করে নিন, তো আর আপনি আমার টাকাটা দিয়ে দেবেন। তখন বললো, ঠিক আছে ঠিক আছে, তুমি 10 দিন এসো, তারপর থেকে আর আসতে হবে না। উনি যথারীতি 10 দিন আসেন। ঠিক 11 দিনের দিনে থানা থেকে ওনার বাড়িতে লোক যায়, যেদিন উনি কাজে যাননি। কি ব্যাপার না, উনি নাকি ওনার বাড়ির জিনিসপত্র চুরি করে নিয়ে চলে এসছে। ওনার বস্তির ঘরে গেল, কি চুরি করেছে? চেয়ার টেবিল এসব চুরি করে এনেছে। তাহলে বস্তির ঘরে এমনি নিজেদের থাকার জায়গা হয় না, তো চেয়ার টেবিলটা রাখবে কোথায়? পুলিশ কিছুই পেল না। তো শেষমেশ আমরা আমাদের যিনি মানে সেক্রেটারি আছেন গৃহ পরিচারিকা সমিতি, তো উনি সবাইকে জানালেন, সব মেম্বারদের, এবং ওনার নেতৃত্বেই পুরো ওখানে একটা সারাদিন বসে থাকে মেয়েরা। তারপরে লালবাজারে কমপ্লেন করা হয়। লালবাজারে কমপ্লেন করার পরে রাত্রি 8টার সময় কমপ্লেনটা রেজিস্টার হয়, এফআইআরটা রেজিস্টার হয়। আমার যেটা মূল কথা সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা যে আইনটা আছে, সেই আইনটা যেখানে কোনো প্রমাণ দেখা হয় না, সেখানে কমপ্লেনটা রেজিস্টার করেই তার একটা ইনকোয়ারি শুরু হয়ে যায়। সেটা তো উচিত। কিন্তু আবাসনগুলোতে সেই ধরনের কোনো অ্যাওয়ারনেস নেই, সেখানে কোনো রকম গাইডলাইন নেই। সেখানেও যে এত মেয়েরা ছেলেরা কাজ করে, সেখানেও তো একটা কমপ্লেন কমিটি থাকবে, কিচ্ছু নেই এই আমি তো ধরে নিচ্ছি, ধরুন আপনারা গৃহ পরিচারিকা, কেন জানি না মনে করা হয় তারা মানুষই নয়, কিন্তু এমনও তো হতে পারে যে তাদের বাড়ির মেয়ে, বাচ্চা মেয়েরাও তো ইনসিকিউর থাকতে পারে। মানে এই আইনটা তো সবার জন্যই এটা তৈরি হবে। একদম। তো ফলে আইন অনেক কিছুই আছে, কিন্তু আইনটা যদি কার্যকারী বাস্তবে না আসে, এবং আমিও যে ওয়ার্কার, আমারও জানা দরকার যে আইনটায় কি আছে। তো এই ব্যাপারেও কিন্তু কোনো রকম কোনো অ্যাওয়ারনেস কোনো জায়গায়, মানে পুলিশরাও কি আইনটা, আর কি পুলিশরা আমি জানি না, মানে এবং থানাতেও যে মহিলা প্রোটেকশন অফিসার আছে যারা মহিলাদের এবং শিশুদের প্রোটেক্ট করবে, তারাও কিন্তু সব মহিলাদের বিপক্ষেই কথাবার্তা বেশি বলে। কিরকম কথা বলে? মানে অ্যাকচুয়ালি বলে যে তুমি ওখানে কাজ করেছো, তো আর কি প্রমাণ আছে তুমি ওখানে কাজ করো? সত্যি তো ডোমেস্টিক ওয়ার্কার যে কাজ করে যে বাড়িতে, তার তো কোনো প্রমাণ থাকে না। দুই হচ্ছে বলো, তুমি প্রমাণ দেখাও যে তোমার উপরে এই অর্থাৎ এই এরকম ধরনের টর্চারটা হয়েছে। তাহলে আমি যে বাড়িতে কাজ করতে যাচ্ছি, এর নিচে আমার ফোন জমা নেওয়া আছে, ব্যাগ রাখা আছে, আমি ওখানে কি করে প্রমাণ করব যে আমার উপরে এই ধরনের ঘটনাটা ঘটেছে? তাহলে প্রথম কথাটা হচ্ছে গাইডলাইন অনুসারে যে কথাগুলো বলার কথা ওয়ার্কারদের সঙ্গে, সেইভাবে তো কথাবার্তা বলা হয় না। ফলে তখন যে কমপ্লেন করতে যায় সে ভয় পেয়ে যায়, সে তো সত্যি বলে আমার কাছে তো সত্যি এর কোনো প্রমাণ নেই। কিন্তু বলুন তো, আমরা ট্যাক্স দিয়ে পুলিশের জন্য মাইনে দিই, কাজটা তো পুলিশের করা উচিত আমাদের জন্য। একদম। তাহলে সেটাও নেই। আরবানা, বড় বড় আবাসনগুলোর কথা বলছি। আরবানাতে প্রথম কথা হচ্ছে যে খুব হাই প্রোফাইল মানুষজন থাকে, সেখানে কোনো লেবার ল মানা হয় না, ভাবুন। এবং সেখানে একদিনের বেশি ছুটি দেওয়া হয় না। যদি কোনো ওয়ার্কার অসুস্থ হয়ে গিয়ে 2 দিন ছুটি, তার জ্বর হয়েছে, সে 2 দিন যেতে পারলো না, 3 দিনের দিন কিন্তু তাকে আর সেখানে কাজে নেওয়া হয় না। কিন্তু ওই আরবানাতে কাজ পাওয়ার জন্যে যে ডোমেস্টিক ওয়ার্কার, তাকে থানা থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়, যে তার বিরুদ্ধে কোনো পুলিশ কমপ্লেন নেই, তার বিরুদ্ধে কোনো রকম কোনো ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে তবে তাকে আরবানায় কাজে যেতে হয়, এবং 4খানা সিকিউরিটি ভেদ করে তাকে কাজে যেতে হয়। সেখানেও কিন্তু ছুটি একটা বড় ব্যাপার, ছুটি দেওয়াই হয় না। 2 হচ্ছে সেখানে কোনো কমপ্লেন জমা নেওয়া হয় না, যে ওদের যে আরবানার যে অ্যাসোসিয়েশন আছে, সেখানে কাজের জায়গায় কোনো প্রবলেম হলে অ্যাসোসিয়েশন কোনো কমপ্লেন জমা নেয় না, তারা থানায় পাঠিয়ে দেয়, থানাও কোনো কমপ্লেন জমা নিতে চায় না। এবং তখন তারা বলে লেবার কমিশনে চলে যাও। লেবার কমিশনারের কাছে যখন যাওয়া হয়, লেবার কমিশনার ওখানে ওখানকার বক্তব্য হচ্ছে, আমাদের তো এই কোনো প্রভিশন নেই ডোমেস্টিক ওয়ার্কারদের এই কমপ্লেনগুলো রেজিস্টার করা, তাহলে করবেটাকে? তো এই জন্য আমাদের সব থেকে বড় কথা যে আমাদের জন্য একটা ডোমেস্টিক ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা, যেখানে আমরাও এই
কথাগুলো সেখানে বলতে পারবো, সেই জায়গাটা কিন্তু নেই। এবার আর যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে বাচ্চারা আছে, ডোমেস্টিক ওয়ার্কারদের বাচ্চারা আছে, এই বাচ্চাদের দেখার কেউ থাকে না, কোনো ক্রেসের কিন্তু ওয়ার্কারদের জন্য ব্যবস্থা নেই। আমরা অনেকবার বলছি, আমরা 2014 সাল থেকে 25 সাল আমরা বছরে 3বার 4বার করে লেবার ডিপার্টমেন্টে আমরা জানাই লিখিতভাবে যে আমরা লেবার মিনিস্টারের সঙ্গেও কথা বলেছি যে আমাদের জন্য অন্তত বস্তিগুলোর আশেপাশে ক্রেসের ব্যবস্থা করা হোক, যেখানে মা তার বাচ্চাকে রেখে কাজে যাবে, কাজ থেকে ফেরার সময় তার বাচ্চাটাকে আনবে। কিন্তু সেই ব্যবস্থাটা এখনো পর্যন্ত করা হয়নি। এবার যে লেবার কোড এলো, এই লেবার কোডেও কিন্তু যে শ্রম কোডটা এসছে সেখানেও কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদের ব্যাপারে কিচ্ছু নেই। বলা হয়েছে যদি কোনো মালিকের বাড়িতে 7 জনের বেশি ওয়ার্কার কাজ করে তাহলে সেখানে লেবার ল ইস্যু হবে, না হলে হবে না। তার মানে ব্যাপারটা হচ্ছে সেই আমরা যদি দেখি এই ডোমেস্টিক ওয়ার্কারের কাজটাকে পরিবার কোনোদিন সম্মান করেনি। আমি বাড়িতে রান্না করি, বাসন মাজি, বাচ্চা দেখি, বয়স্কদের দেখভাল করি, পরিবার তার কোনো মান্যতা দেয় না। কি কাজ করো? সমাজ তারাও বাড়ির বউদেরও যা অবস্থা যে বাড়ির লোকেরা মান্যতা দেয় না যে এই রান্নাটা করে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে, সেরকম ডোমেস্টিক হেল্পারদেরও কেউ মান্যতা সমাজ দিচ্ছে না। মান্যতা দেয় না, বলে তুমি তো ঝিয়ের কাজ করে। কি কাজ করে? ঝিয়ের কাজ করে, লোকের বাড়ি এঁটো কাটা করো, সেখানেও আমাদের সম্মান নেই। আর পলিটিক্সেও কিন্তু বলছে যে আমরা যখন নির্বাচন আসে তখন আমরা সমস্ত পার্টির কেন্দ্রীয় দপ্তরগুলোতে যাই, গিয়ে চিঠিও দিয়েছি লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, যে আপনাদের ইস্তাহারে আমাদের শ্রমিকদের কথাটাকে একটু তুলে ধরুন, আমাদের জন্য অন্তত পক্ষে একটা মজুরি ঠিক হোক পশ্চিমবঙ্গে। আমরা এগুলো তাদের কাছে যাই, কিন্তু তাদেরও যেটা বক্তব্য সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার সম্পর্কে তাদেরও অনেক বক্তব্য আছে। তাদের একজন এরকম মানে অফিসে আমরা চিঠি দিতে গেছিলাম, পার্টির অফিসে, বললো এক্ষুনি ডোমেস্টিক ওয়ার্কারদের নিয়ে কথা বললে আমার বাড়ির বউ কিন্তু ছুটে যাবে, আমার গিন্নি কিন্তু ছুটে যাবে। কেন না? এই ওয়ার্কারদের এত কিছু দিলে তাহলে ওরা মাথায় উঠে যাবে। ফলে আজও পর্যন্ত কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিও কিন্তু তাদের রাজনৈতিক এজেন্ডাতে এই ডোমেস্টিক ওয়ার্কারের ব্যাপারটাকে তোলেনি। আমরা বিধানসভাতে গেছি, বিধানসভাতে গিয়ে আমরা বিধায়কদের সঙ্গে কথা বলেছি যাতে বিধানসভাতে আমাদের বিষয়ে একটা বিল পাস হয়। তো সেখানেও গেছি আমরা। এক সময় একজন বিধায়িকাকে আমরা অনেক ইনসিস্ট করে করিয়েছিলাম, তিনি বিধানসভাতে তুলেও ছিলেন আমাদের ব্যাপারটা 2019 সালে, কিন্তু ওই যা শেষ, আর হয়নি পর্যন্ত। আমরা তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, প্রত্যেকটা পার্টির দপ্তরে গেছি, এমপিদের কাছে গেছি, আমরা ডক্টর শশী পাঁজার কাছেও গেছি, কাকলি ঘোষ দস্তিদারের কাছে গেছি, মালা রায়ের কাছে গেছি, প্রতিমা ব্যানার্জির কাছেও গেছি, যে যাতে তিনারা যেহেতু লোকসভায় যাচ্ছেন সেখানেও যাতে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য একটা আইন হোক। এই কারণে যে 2011 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য একটা আইন প্রণয়নের কথা ওখানে সিদ্ধান্ত হয় 2011 সালে, এবং সেটা 189 এতে প্রভিশনে ওটাকে লিপিবদ্ধও করা হয়। কিন্তু আজকে 2025 সাল, এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকার তারা এই ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য কোনো রকম তারা কোনো বিল বা কোনো রকম আইন করেন। খসড়া তৈরি হচ্ছে কিন্তু খসড়া সব বাতিল হয়ে যাচ্ছে, প্রয়োজন পড়ছে না তো, কারণ যেহেতু সমস্যাটা তো তাদের নয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন হয়েছে, যেটা কেন্দ্রীয় সরকার ই-শ্রম পোর্টালটা চালু করেছিল, যে শ্রমিকদের একটা রেজিস্ট্রেশন হচ্ছে, সেখানে 22 লক্ষ পরিচারিকার নাম কিন্তু ই-শ্রম পোর্টালে রেজিস্টার হয়েছে। আচ্ছা, কিন্তু বহু গৃহ শ্রমিকরা আছে যাদের নাম এখনো মানে রেজিস্ট্রেশন হয়নি। তাহলে 22 লক্ষ পরিচারিকার নাম রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু আজও কিন্তু আমাদের সরকার, ভারতবর্ষের মানে দিল্লি বলুন আর পশ্চিমবঙ্গ বলুন, কেউই এই শ্রমিকদের কথা ভাবছে না, কিন্তু মহিলা সশক্তিকরণের কথা সবাই বলছেন। এবার যদি আমরা দেখি যে আমরা জিজ্ঞাসা করেছিলাম ডোমেস্টিক ওয়ার্কারদের এই যে কাজটা, তো আমাদের যে রেজিস্ট্রেশনটা আছে এই রেজিস্ট্রেশনটাও বললো যে এটা আমাদের একটা ভুল হয়ে গেছে রেজিস্ট্রেশনটা দেওয়া। কেননা এই যে আমি প্রথমেই বলেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে নাকি এইটা আসছে না,
তো আমাদেরকে বলা হয়েছিল গভর্নমেন্ট থেকে যে আপনারা সোসাইটি রেজিস্ট্রেশন করুন, ইউনিয়নটাকে ক্যান্সেল করে দিন। আমরা বললাম না, যে লড়াই করে আমরা আমাদের ইউনিয়নটা করেছি, ইউনিয়ন না থাকলে তো আমরা দাবি তুলতে পারবো না। তো সেই জায়গা থেকে আমরা এটা করতে পারবো না। না, তাহলে ক্যান্সেল করে দিতে পারে গভর্নমেন্ট, তাহলে ক্যান্সেল করে দিলে আমরাও দেখবো তখন কি করা যায়। তো আমরা যেটা দেখছি আস্তে আস্তে সেটা হচ্ছে যে শ্রমিকদের অবস্থাটা কিন্তু দিনের পর দিন খারাপ জায়গায় পৌঁছাচ্ছে। প্রচুর কাজ করতে হচ্ছে। এই যে আমি বলছিলাম 10 ঘন্টা কাজ, এই 24 ঘন্টা কাজ করে তাকে মাইনে দেওয়া হয় 10,000 টাকা। তো আমরা যখন বলি যে আপনি যেখানে 24 ঘন্টায় কাজ করেন সেখানে কি আপনি এইটুকু মাইনে পান? তো এই শ্রমিক শ্রেণীর যে অবস্থাটা এখন আছে, সেই আমার একটা নিজের অনুভূতি, সেটা হচ্ছে যে আগে যেরকম কৃতদাস প্রথা ছিল, যেখানে শ্রমিকদের কোনো বলার জায়গা থাকবে না, রাজা যেটা বলবে সেটাই করতে হবে প্রজাকে, আবার সেই দিনটা আমার মনে হয় ফেরত আসছে। ফলে আমি আমার যে ডিমান্ড সেটা আমি বলতে পারবো না, আমার ডিমান্ডটা আমি পাবো না। আপনার যখন ভালো লাগবে আপনার আমাকে ব্যবহার করবেন, আমার যখন ভালো লাগবে না ছুরি ফেলে দেবেন। তো আমরা আমাদের কথাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় হোর্ডিং টাঙিয়েছি, লিখেছি। এই বিশেষ করে পুজো আসলেই আমরা বিভিন্ন জায়গায় এরকমভাবে হোর্ডিং লাগাই যে মালিকদের কাছে আমাদের আবেদন, আপনারা পুজোর আগে ছাড়িয়ে দিলে অন্তত বোনাসটা দিন। কারণ আপনার বাড়িতে বাচ্চারা যেরকম নতুন জামা কাপড় পরার অপেক্ষায় থাকে, সেরকম আমার বাড়ির বাচ্চাটাও কিন্তু নতুন জামা কাপড় পরার অপেক্ষায় থাকে। আপনি যেরকম শ্রমিক হিসেবে আপনার অধিকারগুলো আপনি পেতে চান, আমিও কিন্তু শ্রমিক হিসেবে আপনার বাড়ি থেকে সেই অধিকারগুলো পেতে চাই। তো এগুলো আমরা আবেদন রাখি। এবার এখন দেখবেন ট্রেনে এত ভিড় ওঠা যায় না, আর ম্যাক্সিমাম মধ্যবিত্ত মহিলারা বলেন যে এই কাজের মেয়েদের জন্য ট্রেনে আমরা উঠতে পারি না। তো কাজের মেয়েরা সংখ্যাটা দিনের পর দিন বাড়ছে, এবং আমাদের মেম্বার আছে এর মধ্যে অনেকে বিএ পাস করেছেন, সেও কিন্তু এই ডোমেস্টিক ওয়ার্কারের কাজটা করছেন। কেননা আর কোনো কাজ পাচ্ছে না। কেন বলুন তো, মানে বাড়ছে কেন? বাড়ছে যেটা আমার অনুভূতি বা আমাদের ইউনিয়নের অনুভূতি যেটা, সেটা হচ্ছে যে আগে মেয়েরা যারা কাজে আসতো তারা ম্যাক্সিমাম হয়তো যারা বিধবা, সংসারটা তার দায়িত্বে পড়তো, বা একজন সিঙ্গেল মহিলা যে বিয়ে করেনি তার নিজের চালানোর জন্য সে কাজে আসতো, কিংবা একজন স্বামী পরিত্যক্তা মহিলা, তারাই কাজে আসতো, বা কারোর স্বামী খুব অসুস্থ, রোজগার করতে পারছে না, সে আসতো। কিন্তু এখন যে ট্রেন্ডটা দেখছি আমরা, বিশেষ করে আরো কোভিডের পর থেকে আরো যেটা বেড়ে গেছে, সেটা হচ্ছে যে প্রথমত গ্রামে 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে। প্রচুর মেয়েরা কিন্তু গ্রামে 100 দিনের কাজ করতো। দ্বিতীয় হচ্ছে গ্রামে মেয়েরা মূলত বেঁচে থাকতো পশুপালনের উপর, হাঁস, মুরগি, ছাগল, গরু এগুলো পুষে। এখন যেটা হয়েছে যে বাসস্থানের জায়গাগুলো ছোট হয়ে যাচ্ছে, চাষের জায়গাগুলো ভেড়ি হয়ে যাচ্ছে, কারণ চাষে রোজগার কমে, মানে লাভ হচ্ছে না, ফলে সেগুলো মাছ চাষে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে গরু, ছাগল এবং জঙ্গল যেগুলো ছিল, যেখানে ছাগল গরুর ঘাস জোগাড় হতো, গাছের পাতা পেত, সেখানে কি হচ্ছে না, নদীর চরগুলো সব ফিশারি হয়ে যাচ্ছে। ফলে যখন তাকে নদী যেখানে গাছ আছে সেই পর্যন্ত পৌঁছাতে অনেক ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তার বাড়ির যে খাওয়ার মাছটুকু সেটুকুও সে পাচ্ছে না। দখলটা কারা করছে? দখলটা বিভিন্ন কি বলবো ক্ষমতাবানরা, তারা দখল করে তাদের আয়ত্তে ব্যাপারটাকে নিয়ে নিচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে নদী নালা সব মুছতে শুরু করে দিয়েছে। তারপর গ্রামে এখন জল কিনে খেতে হচ্ছে, পানীয় জল সব নোনা হয়ে যাচ্ছে, নুন জল হয়ে যাচ্ছে। প্রতি বছর ঝড় হচ্ছে, ঝড় হয়ে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। আমাদের যদি কাজ থাকতো তাহলে কিন্তু আমরা এগুলোকে মেনটেন করতে পারতাম। তাহলে আমাদের কাজ নেই, ফলে সেই কাজের জন্য কিন্তু আমাকে শহরে আসতে হচ্ছে। ফলে শহরে ভিড়টা আস্তে 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 বাড়ছে। আর মেয়েরা তো অন্য কাজগুলোতে অভ্যস্ত নয়, তারা গৃহস্থলীর কাজেই অভ্যস্ত। একদমই তাই। তো আমাদের সেখানে একটা স্লোগান ছিল যে আমরা ছাড়া চলবে না, বাবুদের রান্না খাওয়া হবে না। কি দারুণ! আমরা ছাড়া চলবে না, বাবু কেন, বাবুদের বাসন মাজা হবে না। আমরা বাবু অর্থে সেটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, তো শ্রেণীটা হচ্ছে বাবু শ্রেণী। ঠিক আছে? তো সেই আবার বলুন একটু স্লোগানটা। আমরা ছাড়া চলবে না, বাবুদের বাসন মাজা হবে না। আমরা ছাড়া চলবে না, রান্না খাওয়া চলবে না, হবে না। জোরসে বলো, আমরা ছাড়া চলবে না, বাবুদের বাচ্চা দেখা হবে না। ঠিক আছে? একদম ঠিক। কত টাকা মোটামুটি একটা আন্দাজে বলুন যে একটা রান্না করে পার বাড়ি থেকে টাকা পায়? যেরকম আরবানাতে রেটটা একটু অন্যান্য জায়গার চেয়ে হাই।
ওখানে 3 ঘন্টা রান্নার কাজ করলে 6,000 টাকা পাওয়া যায় পাওয়া যায়। তো মাসে। হ্যাঁ, আমাদেরই রাজ্য কমিটির একজন সদস্য আচ্ছা মামনিদি, তিনি কাজ করতেন আরবানাতেই। একজন উনি জানতেন ওটা একজন উকিলের বাড়ি। আচ্ছা। শুধু ওই উকিল বলে নয়, ওখানে অনেক ফিল্ম স্টাররা থাকেন, হুম। ডাক্তাররা থাকেন, এসপিরা থাকেন, ডিআইজিরা থাকেন, আইজিরা থাকেন, সব প্রভাবশালী মানুষরাই ওখানে থাকেন। এই ওখানে একটা ট্রেন্ড আছে, কাজ করিয়ে কিছু টাকা কেটে রেখে দেওয়া হয়। আচ্ছা, প্রত্যেকেই করে এটা? ম্যাক্সিমামটাই করে। আচ্ছা, টাকা কেটে মানে এটা রেখে নিয়ম দেয়। নয়? না, নিয়ম নয়, নিজে কিন্তু নিজে একটা নিয়ম অলিখিত মানে। নিয়ম। আচ্ছা। এবং ওখানে রেখে দেয়। এবার যদি আমি মানে আমাদের ওই দিদি মামনিদি, উনি বললেন যে আমার টাকাটা আপনি একসাথেই দেবেন। এরকম উনি 3 মাস ওখানে কাজ করেছেন একজনের বাড়িতে। তো ওনাকে ওনার 6,000 টাকার 2,000 টাকা করে কেটে রেখে দিতেন, তো 4,000 টাকা করে দিতেন। তো 3 মাস পরে উনি বললেন, বৌদি আর আপনি আমার পুরো টাকাটা একসাথে দেবেন, আমার লোন শোধ করতে হবে। তো বললো ঠিক আছে, তাহলে 4-5 দিন দেরি হবে। বললো ঠিক আছে বৌদি, 5 দিন পরে দেবেন, আমার একসাথেই টাকাটা দেবেন। 3 মাসের 6,000 টাকা কেটে রেখেছেন আর এই মাসের 6,000 টাকা, তাহলে 12,000 টাকা আমাকে একসাথে দেবেন। তো 5 দিন পরে ঠিক যখন টাকাটা চেয়েছেন তখন বলেছেন টাকা তো আমি দেবো না। কেন দেবেন না? না, তোমাকে টাকা দিতে চেয়েছিলাম, তুমি নাও নি। বলে আমি তো সব টাকাটা বৌদি একসাথে নেবো বলেছিলাম, আপনি তো তাতে রাজি হলেন, আপনি আমাকে দিলেন না। তো বললো আমি তো বলেছি আপনাকে টাকাটা নিতে, আপনি নেননি। আপনি বলছি আমি, তুমি বলেছে তুমি টাকাটা নাওনি, আমি টাকা দেবো না তোমাকে, তোমার কি করার আছে করে নিও। তুমি বাড়ি এসছেন মামনিদি, বাড়িতে আসার পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। মামনিদির স্বামী মামনিদিকে শারীরিক টর্চার করে, মারধর করে আর কি, বেধড়ক মারেন। তো অসুস্থ হয়ে যায় উনি, 2 দিন কাজে যেতে পারেননি। 3 দিনের দিন যখন গেছেন ওনাকে নিচ থেকে উপরে উঠে যাওয়ার সিগন্যালটা দেওয়া হয়নি, গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। ওখানে গ্রিন সিগন্যাল না হলে উঠতে পারবে না। আচ্ছা। তো উনি কাজ করতেন 12 তলাতে। হুম। তো উনি আর যার বাড়িতে কাজ করতেন তার ফোন নাম্বার কিন্তু উনি দেননি, তার গাড়ির ড্রাইভার এবং পিএর নাম্বার দেওয়া ছিল। তো উনি পিএকে ফোন করলেন, পিএ বললেন আপনি টাকা নেননি, সেই জন্যে আপনাকে আর কাজে নেওয়া হবে না, না তাহলে আমার টাকাটা দিয়ে দিন, না আমি আর টাকাও পাবেন না। তো ড্রাইভারই উনাকে ওই কাজের ব্যবস্থাটা করে দিয়েছেন। তো ড্রাইভারকে যখন ফোন করলেন, বলে উনি এরকম একটা মানুষ, ওনার বিরুদ্ধে আমরা কিচ্ছু বলতে পারবো না। তারপর উনি আমাদের ইউনিয়নকে জানায়, ইউনিয়নের তরফ থেকে আমরা বলা হয় অ্যাসোসিয়েশনকে জানাতে, অ্যাসোসিয়েশনে উনি লিখিতভাবে জানায়। অ্যাসোসিয়েশন ওই মানে যে বাড়িতে কাজ করতেন ওই ভদ্রমহিলার নাম শুনেই বললেন ওনার বিরুদ্ধে কমপ্লেন আমরা নিতে পারবো না, আপনি থানায় চলে যান। মামনিদি থানায় গেলেন, তো আনন্দপুর থানায় যাওয়ার পরে পুলিশ বললো আমরা কিছু করতে পারবো না, ওনার বিরুদ্ধে আমরা কোনো কমপ্লেন। কারণ উনি কে ছিলেন? উনি একজন প্রভাবশালী ছিলেন। কে ছিলেন? তো মানে পরে আমরা জানতে পারি উনি একজন জাজ ছিলেন। ফলে এবার এটা জুন মাসের ঘটনাটা আমি বলছি, কারণ 16 জুন ডোমেস্টিক ওয়ার্কার্স ডে ছিল, ঠিক তার আগেই এই ঘটনা। এবং আরবানাতে ওখানে কোনো গেট দিয়ে ঢুকতেও দেওয়া হয় না, আমরা যে গিয়ে কথা বলবো। তো সেখানে আমাদের বাইরে চিৎকার করা ছাড়া আর কোনো পথ নেই। আমরা কারণ লেবার ডিপার্টমেন্টও আমাদের কমপ্লেন নেবে না, থানাও কমপ্লেন নিল না, অ্যাসোসিয়েশনও কমপ্লেন নিল না। এরকম ভুরি ভুরি ঘটনা আছে। যেরকম গড়ফাতে আমাদের একজন ডোমেস্টিক ওয়ার্কারকে কাজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এবং সেটা আপনার মানে আমি এটা বলছি এই 2 বছর হলো ঘটনাটা, সমস্ত নিউজ চ্যানেলে এটা দেখানো হয়েছিল। আমরা ওখানে প্রায় 1000 মেয়েরা যাই থানায়, ওখানে সামনে সব ডোমেস্টিক ওয়ার্কাররা, সেখানে থানা তারপরে এফআইআরটা নিল, কিন্তু মানে যার বাড়িতে এটাই হলো তাদেরকে অ্যারেস্টও করলো না, তাদেরকে জিজ্ঞাসাবাদও করলো না। আমরা লালবাজার টালবাজার সমস্ত জায়গায় কমপ্লেন করেছি, মহিলা কমিশনে কমপ্লেন করেছি, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত একটা হিয়ারিংও হয়নি। তো ফলে মানে ডোমেস্টিক ওয়ার্কাররাও কিন্তু খুব হেল্পলেস অবস্থায় দিন কাটাচ্ছে। একটা হচ্ছে কাজের বাড়িতে যৌন নির্যাতনের শিকার হচ্ছে, টয়লেট ব্যবহার করতে না দেওয়ার জন্যে মানে 8 ঘন্টা টয়লেট চেপে রেখে দিচ্ছে, সকাল থেকে যাচ্ছে কাজে, বাড়ি ফিরছে 5টার সময়, 5:30টার সময় টয়লেটটা চেপে রেখে দিচ্ছে। বড় বড় আবাসনে যেটা আছে নিচে টয়লেট আছে, তাহলে আপনি যদি 6 তলায় ওঠেন আপনাকে টয়লেট করার জন্য 6টা তলার সিঁড়ি লিফট ব্যবহার করতে দেওয়া হবে না। তো ফলে কি হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে মেয়েরা, তাদের জানানোর কোনো জায়গা নেই, সরকারের কোনো আইন নেই। তো এরকম একটা সিচুয়েশনে আমাদের ডোমেস্টিক ওয়ার্কার্সের দিনগুলো কাটছে। তো এই জায়গায় থেকে আমরা সংগঠনটাকে চালিয়ে যাচ্ছি,
কারণ এটা আমাদের কাছে আচ্ছা, একটা আমার একটা প্রশ্ন ছিল যে এই যে এখন প্রচুর সেন্টার হয়েছে, নিচ্ছে ধরুন 17-18 হাজার টাকা, দিচ্ছে 12 হাজার টাকা, তো এইগুলো নিয়ে আপনারা কখনো কিছু করেছেন? অ্যাকচুয়ালি আমরা একটা সার্ভেও করেছিলাম যে হুম। আমাদের এই যে আয়া সেন্টারগুলো আছে, আয়া হুম। সেন্টারগুলো রেজিস্ট্রেশন আছে কিনা। হুম। তো আমরা দেখেছিলাম, আমরা প্রায় 300টা আয়া সেন্টারের কাছে পৌঁছেছিলাম। কোনো আয়া সেন্টারের কোনো রেজিস্ট্রেশন নেই এবং সেখানে কোনো লেবার ল মানা হয় না। তো আমরা আমাদের ইউনিয়নের তরফ থেকে গভর্নমেন্টকে আমরা বহুবার এটা নিয়ে জানিয়েছি এবং লাস্ট আমরা এপ্রিল মাসে শ্রমমন্ত্রীর সঙ্গেও মিটিং করেছি, যেখানে আমরা বলেছি যে ব্যাঙের ছাতার মতন যে প্লেসমেন্ট এজেন্সিগুলো গজিয়ে উঠেছে, সে তাদেরকে সবাইকে কিন্তু গভর্নমেন্টের এই শ্রম দপ্তরে রেজিস্টার হতে হবে, এই নিয়মটা চালু করা হোক। 2 হচ্ছে আমরা এটাও বলেছিলাম গভর্নমেন্টকে যে এখানে ছুটির ব্যবস্থাটাও থাকতে হবে। যে আয়া ওখান থেকে কাজে যাবে, সে যদি সেখানে কাজটা কন্টিনিউ করে তার কিন্তু তার ছুটির ব্যবস্থা রাখতে হবে, লেবার লটা তাদেরকে মানতে হবে। তো সেটা গভর্নমেন্ট কিন্তু ওই যে আমি বলেছি কথাটা যে এই কাজটাকে কেউ মান্যতা দেয় না, যতই আমরা মুখে বড় বড় কথা বলি না কেন। আসলে আমরা এই গৃহস্থলীর কাজটা সবসময় সবাই মনে করেছি এটা ছোট কাজ, কম্পিউটার চালানোটা অনেক বড় কাজ। ওই জন্যই ঠিক বোধহয় আছে। সবাই এই ধরনের কাজের বাইরে যখনই বলি যেটা করো এটাতে টাকা, যখন বলে না বাবা আমার মেয়েকে পড়াশোনা করি কম্পিউটার চালাবো, আমাদের কেউ সম্মান করে একদম না। কেউ সম্মান করে না। তো আমাদের অনেক দিদিরা আছেন যারা মানে তাদের যখন দেশের বাড়িতে যায়, তারা এই শহরের বস্তিতে থাকে, তারা বলে না যে আমি লোকের বাড়ি কাজ করি। এটাও আমাদের একটা বড় লড়াই যে আমি যে শ্রমিক, আগে নিজেদের জীবন থেকে সেটাকেও তুলতে হবে, ডোমেস্টিক ওয়ার্কারদেরকেও বলতে হবে যে আমিও চাকরি করি, হুম। তোমার চাকরিটা অফিস, আমার চাকরিটা তোমার বাড়িতে। এটাও একটা বড় একদম। লড়াই। তো এই যে সরকারিভাবে অনুদান দেওয়া হচ্ছে, যে মানে কপাল ফিরছে মেয়েদের কিছু? প্রথম কথাটা হচ্ছে আমরা মানুষ হিসেবে সিদ্ধাঁড়া সোজা করে বাঁচতে চাই, আর সেই সিদ্ধাঁড়া সোজা কোনো অনুদান দিয়ে সেই সিদ্ধাঁড়াটা সোজা করা যায় না। সোজা যদি করতে হয় তাহলে আমার কাজের ব্যবস্থা করতে হবে আর তার গ্যারেন্টিও থাকতে হবে। কারণ আমার যদি কাজের নিশ্চয়তা থাকে তাহলে আমি কেন অনুদান নিতে যাব? ঠিক আছে, কারণ আমরা এইভাবেই তৈরি যে আমি আমার রোজগারটা আমি নিজে করব, সেইভাবেই আমার রোজগার অনুসারে আমি খরচা করবো, আমার জীবনটাকে চালাবো। তো আমাদের দেশে সেই ব্যবস্থাটা নেই। তবে হ্যাঁ, আরেকটা জায়গায় দেখেছি আমি, সেটা হচ্ছে যে গরিব লোকেরা তো কোনো সময় সরকারি সুযোগ সুবিধা পায়নি। যা কিছু হয়েছে, ঝাঁ চকচকে রাস্তা কিন্তু কলকাতায় হয়েছে বা শহরতলিতে হয়েছে, গ্রাম কিন্তু অন্ধকারেই ডুবে থেকেছে সবসময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে অনুদান, যেরকম লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দেওয়া হচ্ছে কি 1200 টাকা দেওয়া হচ্ছে, এটা আমরা সমর্থন করি না। কাজটাই আমাদের কাছে সব থেকে বড়। কিন্তু এই 1000 টাকা বা 1200 টাকা আমাদের ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে অনেকটা হেল্প করেছে। কারণ আমাদের অনেক ওয়ার্কাররা পুরো মাসের টাকাটাকে জমিয়ে একটা ছোট্ট ফ্রিজ নিয়েছে, যে সে তার রাত্রিবেলা রান্না করে রেখে দিচ্ছে, সকালবেলা তার রান্নার চাপটা বাড়িতে কমে যাচ্ছে, এটা একটু লাভ হয়েছে। কিন্তু আবারও বলছি, এই অনুদান দিয়ে মানুষের জীবনের উন্নয়ন করা যায় না। সামাজিক সুরক্ষা প্রকল্পে আমরা যেখানে বারবার আওয়াজ তুলেছিলাম, আমার হার্টের প্রবলেম, আমার থাইরয়েডের প্রবলেম, আমার ব্লাড ক্যান্সার, আমাকে রেগুলার ওষুধ খেতে হবে, স্বাস্থ্যসাথী কিন্তু তার সহায়ক নয়। তো আমরা অনেক আওয়াজ তুলেছি, অনেক কথা বলেছি যে ডোমেস্টিক ওয়ার্কারদেরও ওই এটার মধ্যে আনতে হবে। তো যাই হোক, 2017 সালে ডোমেস্টিক ওয়ার্কাররা ওই সামাজিক সুরক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হয়। সেখানে 55 টাকা করে গভর্নমেন্ট পিএফ দিচ্ছে। তো আমরা গভর্নমেন্টের সেই সামাজিক সুরক্ষা প্রকল্পে আমাদের ডোমেস্টিক ওয়ার্কারদের নামটাকেও ইনক্লুড করিয়েছি। এবার ডোমেস্টিক ওয়ার্কারদের বলা হয় যে এরা স্কিলড লেবার নয়, তাহলে এরা কি করে দাবি করে যে এদের মাইনেটা স্কিলড মানে কি? দক্ষ মজুর, মানে রান্না করাটা দক্ষতা নয়, তার কোনো সার্টিফিকেট নেই। তো আমরা গভর্নমেন্টকে বললাম যে যে কাজটা আমি জন্ম থেকে অভ্যস্ত, হ্যাঁ আমার সার্টিফিকেট নেই, যেটা আজকাল হোটেল ম্যানেজমেন্টে আপনারা সার্টিফিকেট দিচ্ছেন। তো গভর্নমেন্ট শেষমেশ আমাদের কথাটা মানলেন, মান্যতা দিলেন এবং বেচারাম মান্না যখন শ্রমমন্ত্রী ছিলেন
উনি একটা ডোমেস্টিক ওয়ার্কারদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন গভর্নমেন্ট থেকে, যেখানে 3 দিন ট্রেনিং নেবে ডোমেস্টিক ওয়ার্কাররা। চিমনি কী করে ব্যবহার করতে হয়, এসি কী করে ব্যবহার করতে হয়, ফ্রিজ কী করে ব্যবহার করতে হয়, মিক্সার গ্রাইন্ডার কী করে ব্যবহার করতে হবে, তার একটা ট্রেনিং হবে। আর একটা সার্টিফিকেট দেওয়া হবে তাদের। এই সার্টিফিকেট থাকলে তারা দক্ষ শ্রমিক, এবং গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদের নামটা এনরোলমেন্ট হবে। সেখানেও তো আমাদের অনেক ডোমেস্টিক ওয়ার্কাররা তার ট্রেনিংও নিয়েছে, সার্টিফিকেটও পেয়েছে। তো কিন্তু সেখানে আবার একটা সমস্যা যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম এনরোলমেন্ট করতে গেলে সেখানে তার একটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে। তা আমি তো পড়াশুনো করিনি, তা আমার সার্টিফিকেট, আমাকে স্কুল কি সার্টিফিকেট দেবে? সব থেকে বড় কথা হচ্ছে আমি বলছি শ্রেণী আমি বলছি মালিক আর শ্রমিক নয়, আমি বলছি শ্রেণীটা হচ্ছে একজন হচ্ছে মানে এই যে পুরুষতান্ত্রিকতা, এই পুরুষতান্ত্রিকতার মধ্যে দুটো শ্রেণী কাজ করে। একটা শ্রেণী মনে করছে যে এই ধরনের জিনিস চলবে না, আর একটা শ্রেণী মনে করছে যে দমন পীড়ন অত্যাচার যতদিন বাঁচিয়ে রাখতে পারবো ততদিন আমাদের জায়গাটা শক্তপোক্ত থাকবে। তো যারা এটা মনে করে আর সেই দমন পীড়ন অত্যাচারের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদের উপরেই অত্যাচারগুলো হয়। তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি, সেটা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও আমরা দেখছি, সেটা আরজি করের ঘটনায়ও দেখেছি। আমরা আরজি করের ঘটনা নিয়ে আমরা এই পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতি রুবিতে বিশাল বড় আমরা র্যালি করেছি, গড়িয়াহাটে র্যালি করেছি, তারপরে সোনারপুরে করেছি। আমরা এরকম বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গেও যেমন আছি, তেমনি আমরা মহিলাদের ওপর অত্যাচারের ক্ষেত্রেও আমরা কিন্তু সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, যেরকম এই 14 তারিখে রাত দখল হলো, সেই রাত দখলেও আমরা গৃহ পরিচারিকা সমিতি আমরা অংশগ্রহণ করেছি, গান করেছি, নিজেদের কথা বলেছি। তো কারণ আমরা এটাই মনে করি যে সমাজে দুটো শ্রেণী বিলং করছে, একটা হচ্ছে যারা মানুষকে মানুষ হিসেবে সম্মান করে, আর একটা শ্রেণী হচ্ছে যারা মানুষকে দমন পীড়নের জন্য ব্যবহার করে। এই দুটো শ্রেণী। অনেকক্ষণ আড্ডা হলো, এবার আমরা একটু মানে জানি যে এই সমাধান আছে কিনা খুঁজতে হবে, লড়াই করে যেতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য লড়াই করে যাচ্ছে। আমি ধরছি মালিক পক্ষ, আপনারা যদি ধরেন, মানে আমি আমার তরফ থেকে বলছি, 2-4টে প্রশ্ন আপনাদের কাছে আছে। আমার যেহেতু মেয়ে আছে, তাই আমাকে এই 8 বছর ধরে এই জিনিসটা ফেস করে যেতে হয়েছে যে দুম করে তারা বলে কাজ করবো না, বা বাড়ি চলে গেলে তারা আসতে চায় না এবং জানায়ও না। তো আমরা যদি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, ধরুন আপনাদেরই তারা আছে, আপনারা আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারেন সেক্ষেত্রে? আমরা যেটা সহযোগিতা করতে পারি, যেটা আমি প্রথমেই বলেছি, আবারও বলছি, মানুষের কাজের যদি একটা নিশ্চয়তা থাকে, তাহলে এই যে দুম করে কাজ ছেড়ে দেওয়া এগুলো থাকে না, একটা ওয়ার্কিং কন্ডিশন থাকে। আপনি যদি যেখানে চাকরি করেন সেখানে কি আপনি দুম করে চাকরি ছাড়েন? মানে আপনি জানেন যে আমার মাস গেলে একটা রোজগার আছে, আমার এটা স্থায়িত্ব আছে, ফলে আর আপনাকে পরিবারটা সামলানোর জন্য আপনি একটা ব্যবস্থাও করতে পারেন এই রোজগার থেকে, ফলে আপনার সেই অনিশ্চয়তাটা থাকে না। কিন্তু আমরা যারা ডোমেস্টিক ওয়ার্কার বা আমাদের যারা ইউনিয়নের মেম্বাররা আছে বা ডোমেস্টিক ওয়ার্কাররা আছে, তাদের শরীরটা তো একটা বড় ব্যাপার। তারা 10 বাড়ি কাজ করে মাসে হয়তো 12,000 টাকা রোজগার করছে, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য সে দুম করে আসছে না। যে আমি যদি কাজটা তাকে আজকে না দিতে পারি, তাকে জানাবো যে দিদি আমার এই সমস্যাটা হয়েছে। আমরা এই অ্যাওয়ারনেসগুলো কিন্তু ওয়ার্কারদের মধ্যে তৈরি করছি, যাতে ওয়ার্কার্সরাও একটা দায়বদ্ধতা যেন তাদেরও থাকে, বা আমরা তাদেরকে করতে পারবো যদি তাদের কোনো সমস্যা হয়, তাদের সঙ্গে আমরা লিঙ্কটা রাখতে পারি। ঠিক আছে, তো আমরাও চেষ্টা করছিলাম এরকম। আমরা আমাদের মানে আপনাদের যদি একটা কিছু থাকে যে আপনাদের থেকেও আমরা পেতে পারি ডিরেক্ট, সেটা আমাদের সংগঠন থেকে আমরা এরকম। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কলকাতা শহরে আমরা সেই জায়গা চাপাচ্ছি না যে একটা জায়গায় আমরা বসবো, এত ক্ষমতা আমাদের নেই, এত পয়সা আমাদের নেই যে আমরা একটা ঘর ভাড়া নেব, সেখানে আমরা এই জিনিসটা। আপনাদের চলে কি করে, এটা তো প্রশ্ন করা হলো না যে হঠাৎ। আমরা খুব কষ্ট করে চালাই, চাঁদাপত্র তুলে চালাই, আমাদের অনেক ইচ্ছা থাকে কিন্তু আমরা করতে পারি না। যেরকম আমার খুব ইচ্ছা হয় যে ধরুন উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে প্রচুর ওয়ার্কাররা আছে, ডোমেস্টিক ওয়ার্কাররা, তাদের অবস্থা আরো খারাপ। কিন্তু সেখানে আমাদের মেম্বাররাও আছে, আমরা রেগুলার সেখানে যেতেও পারি না, তাদেরকে ইনপুট দিতে পারি না। আর সংগঠন করতে গেলে তো ইনপুট দিতে হয় সবসময়, এটা তো প্রজেক্ট ভিত্তিক কাজ নয়। কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও আমরা সেটা করতে পারি না। আমরা যেটুকু চাঁদা তুলি তার মধ্য থেকেই আমরা আমাদের কাজটাকে কোনোরকমভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আমাদের সেই অর্থে আমাদের একজন ডোমেস্টিক ওয়ার্কারের বাড়িতেই আমাদের অফিসটা চলে।
যেখানে সব কাগজপত্র এসব থাকে। আর আমাদের প্রত্যেক যেখানে যেখানে আমাদের মেম্বাররা আছে সেখানে মাসে মাসে সব মিটিং টিটিং করি আমরা, আর সবকিছুই আমরা চাঁদা তুলেই করি। নিশ্চয়ই হবে। আর আমার মনে হয় যে আপনারা যখন কমেন্টগুলো করছেন, যদি মনে করে থাকেন যে এটা থেকে আপনারাও কিছু সাহায্য করতে পারেন, এগিয়ে আসুন। আমরা যদি সবাই সবার পাশে থাকি, আমার মনে হয় না যতই তারা প্রভাবশালী হোক, তারা বড় জায়গায় বড় পোস্টে থাকুক, আমরা যদি সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে, কাঁধে হাত দিয়ে এবং হাতে হাত মিলিয়ে চলতে পারি, আমার মনে হয় যে আমরা সবাই ভালো থাকতে পারবো। আলটিমেটলি তো আমরা সবাই ভালো থাকতে চাই, শান্তিতে। একদম। আপনিও আপনার বাড়িতে শান্তিতে থেকে আমার বাড়িতে শান্তিতে কাজ করবেন, আপনি শান্তিতে আছে দেখে আমিও আমার কাজটা শান্তিতে করতে পারবো। এই শান্তিটা খুব বেশি জরুরি। আর আরেকটা কথা না বললেই মনে হয় ভুল হবে, সেটা হচ্ছে অনেক মালিকরা আছেন যারা খুব ভালো, মানে পাশে দাঁড়ান আমাদের এই লড়াইতে। তিনারা মানসিকভাবে অর্থনৈতিকভাবেও সাহায্য করেন। আমাদের যিনি সেক্রেটারি আছেন বিভা নস্কর, ঢাকুরিয়াতে বাড়ি, উনি যে বাড়িতে কাজ করেন ওনারা খুব হেল্প করেন ওনাকে, বিভিন্ন মিটিং এর দিনে ছেড়ে দেন ওনাকে, বলেন হ্যাঁ তুমি করো, এবং উনিও আমাদের চাঁদা দেন। এই আমরা 16 জুন একটা প্রোগ্রাম করলাম ডোমেস্টিক ওয়ার্কার্স ডেতে, ওখানে অনেক মানে চাঁদা দিয়েছেন ওনারা। এরকম অনেক মালিক আছে যারা মনে প্রাণে চায় যে এই ডোমেস্টিক ওয়ার্কারদের এই লড়াইটায় তিনারাও সমর্থন করবেন বা সমর্থন জানাবেন। তাহলে মানে এত খারাপের মধ্যে ভালো তো থাকবেই, একদম। এটাই তো আমাদের কাছে সূর্যের আলো। চলুন, আপনার জন্য অনেক কথা হলো, একটুখানি কোয়েশ্চেন আনসার আছে, মানে ছোট ছোট, এটা বলি আমরা আগুনে ঝাঁপ দেওয়া, ঝটপট করে প্রশ্নের উত্তর গুলো একটু শুনে নি আপনার থেকে। খেতে ভালোবাসেন? একদম। সব থেকে অপছন্দের খাবার কি, যেটা একদম খেতে ইচ্ছে করে না কিন্তু খেতে হয়? সব থেকে অপছন্দের খাবার কোনোটাই আমার এতটা অপছন্দের তার না। পছন্দের খাবারটাই বলি। পছন্দের খাবার খুব দুধ আচ্ছা, খেতে খুব ভালোবাসি। হজম করতে পারেন? একদম। মানুষের কিছু ক্ষমতা মানুষকে দিয়ে দেয়, এটা যা বুঝতে পারছি। আচ্ছা, সিনেমা দেখেন? খুব কম। সময় পান না, কিন্তু ধরুন আপনার প্রিয় নায়িকা, যে যার সিনেমা দেখতে আপনার খুব ভালো লাগে বা লেগেছিল একসময়? সুচিত্রা সেন। সুজিতা সেনকে ভালো লাগে। আচ্ছা, একটু, যেহেতু আপনি অনেক দিন ধরে এইভাবে সংগঠনের সাথে যুক্ত, তাই একটু জিজ্ঞেস করছি ডিরেক্টলি, আপনি বাম না ডান? জন্ম থেকেই ডান, হুম। কাজে কর্মসূত্রে বামপন্থাকে বিশ্বাস করি। কাউকে কখনো মানে পিটিয়েছেন যে আপনাকে এত বিরক্ত করছে যে খুব রাগ হচ্ছে, মেরে দেওয়া মারা দরকার, এরকম করেছেন কখনো? একবার কেন অনেকবার করেছি। এটা ওই, শুনি। বাসে ট্রেনে ওই যে ঘুষো দেয় না, হ্যাঁ। তো এরকম সারাক্ষণ বা ডিস্টার্ব করবে, তো কোনো সময় চট দিয়েছি, কোনো সময় এরকম মানে ঘুষো দিয়েছি যাতে সরে যায় আমার পাশ থেকে। এরকম যে ট্রেনের মধ্যে একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন আসছে, হঠাৎ করে বুকে হাত দিয়ে দিল। এবার বলুন যে এত দুঃখের মধ্যেও তো কোনো একটা মনে স্মৃতিতে থেকে যায় জীবনের শ্রেষ্ঠ ঘটনা হিসেবে, একটা শ্রেষ্ঠ ঘটনা যেটা আপনার সারা জীবন স্মৃতির মণিকোঠায় থেকে যাচ্ছে। আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা যেদিন আমি মানে ফ্রান্সে গেছিলাম। আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি আমি একটা গ্রামের মেয়ে, আমি এরকম এরোপ্লেনে উঠে যাব একটা শহরে, এবং বইতে পড়েছি প্যারিস ইজ প্যারাডাইস, তার আইফেল টাওয়ারে আমি উঠবো, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তো সেটা আমার জীবনে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। দারুণ দারুণ, আপনার সাথে মানে কথা বলে যে কি ইন্সপায়ার, মানে আমি এত প্রভাবিত হলাম। মানে আমার মনে হয় যারা আজকে মনে করেন যে আমাদের প্রচুর দুঃখ, কিছু করার নেই, এ বাবা কিছুই হচ্ছে না জীবনে, আমার মনে হয় স্বপ্নাদি আমাদের কাছে সবার কাছে একটা জ্বলন্ত উদাহরণ যে থেমে যাওয়া যাবে না, থেমে গেলেই মরণ, এগিয়ে যেতে হবে। একটা জিনিস সবসময় হয়, জানি না কেন হয়, এটা আমি নিজেও বুঝতে পারি না, সেটা হচ্ছে যে মানে একটা কিছু করতে ইচ্ছা করছে, করতে পারছি না, পাগলের মতন হয়ে যায়, এই যেন কেন পারলাম না, কতক্ষণ না করবো, করতেই হবে, পারছি না, মানে এই হেরে যাচ্ছে এই হেরে যাচ্ছে। এটা কিন্তু কেউ পা ধরে টেনে দিচ্ছে পিছনে, টেনে দিচ্ছে না, পারছি না করতে, টানছে না, কিন্তু আমি চেষ্টা করছি, পারছি না। এইটা জানি না এটা ব্যাড হ্যাবিট কিনা, এটার জন্য ঘুম হবে না, এটার জন্য সারাক্ষণ মনের মধ্যে একটা অস্থিরতা হয়।
আমারও হয়, চাপ নেই, এটা ব্যাড হ্যাবিট নয়। অনেক ধন্যবাদ সুমিতা দিকেও। সুমিতা দি অনেকবার যোগাযোগ আপনার জন্য করেছে কিছু আমার উপহার সঙ্গে। আছে, দাঁড়ান। ডেজ পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার, আপনি বইয়ের ওপর পাবেন। প্রতিক্ষণ পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। লাস্ত্রাদা, যেটা সুমিতাদি পাবলিকেশন, সেটা থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। এটা একটা হাটারি গ্রিলস, একটা খাবারের দোকান, সেখানে 750 রুপিজের একটা ডিসকাউন্ট পাবেন আপনারা বিলের উপর। আচ্ছা, এটা হচ্ছে বি বনি, এর একটা স্যালন পার্লার, সেখানে একটা 500 টাকার ভাউচার আছে। আর এটা আবার বৈঠক, আমার তরফ থেকে 1000 টাকার বিলের উপর আপনি খাওয়া দাওয়া করতে পারেন। আচ্ছা, আরও আছে, এটা ওস্টোর একটা চশমার দোকান, সেখান থেকে একটা আপনার জন্য জলের বোতল আছে। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে অন্নপূর্ণা স্বাদিষ্ট, এটার তরফ থেকে কিছু মানে স্ন্যাক্স আছে, চিপস, অনেক রকমের চিপসগুলো আছে, এগুলো আপনাদের জন্য রইল। আমার মনে হয় যে আমাদের এই বিপদে আমরা যেন না ভয় পেয়ে এগিয়ে যাই, আপনি এগিয়ে যান এবং যা যা করতে চান অন্তত তার মধ্যে যদি 50%ও সাকসেসফুল হয় সেটাই কামনা করি। এবং আমরা পজিটিভ নোটে, যেই নাটকের থ্রু দিয়ে আপনি পেয়েছিলেন একটা পজিটিভ ভাইবস, যে হ্যাঁ আমি পণ দেব না, আমি এগিয়ে যাব মেয়ে হয়ে, সেরকম আপনিও আপনার যারা দেখছে তাদেরকে আপনাদের নাটক থেকে যদি একটা গান শুনিয়ে সেই পজিটিভলি যদি আমরা সেটাকে শেষ করি আজকের অনুষ্ঠান। আমাদের পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতির মানে আমরা তো অনেক গান তৈরি করেছি, নাটক তৈরি করেছি নিজেরা। তো আমাদের গৃহ পরিচারিকাদের নিয়ে যখন সংগঠন শুরু করলাম, তখন আমারই নিজের লেখা এই গানটা। আচ্ছা, কি দারুণ। শোনো ও দিদি আর কাজের মাসি, শোনো ও দিদি আর কাজের মাসি, এসো গো মোদের সাথে, গৃহ পরিচারিকা মোরা হব একসাথে, আজ গৃহ পরিচারিকা মোরা হব একসাথে। শোনো ও দিদি আর কাজের মাসি, শোনো ও দিদি আর কাজের মাসি, এসো গো মোদের সাথে, গৃহ পরিচারিকা মোরা হব একসাথে, গৃহ পরিচারিকা মোরা হব একসাথে। আমরা যারা বাসা বাড়িতে পরিচারিকার কাজ করি, মাসের শেষে পাই না কাজের সঠিক মজুরি, কাজের সঠিক মজুরি। আমরা যারা বাসা বাড়িতে পরিচারিকার কাজ করি, মাসের শেষে পাই না কাজের সঠিক মজুরি, কাজের সঠিক মজুরি। আমাদের নেই তো কোনো পরিচিতি, আমাদের নেই তো কোনো পরিচিতি সরকারের কাছে, গৃহ পরিচারিকা মোরা হব একসাথে, আজ গৃহ পরিচারিকা মোরা হব একসাথে। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি স্বপ্নাদি কোন সিনেমা দেখতে যেতে চেয়ে বাবার কাছে মার খেয়েছিলেন? আজকের প্রশ্ন হলো, কোন সিনেমা দেখতে যেতে চেয়ে বাবার কাছে মার খেয়েছিলেন আমাদের আজকের অতিথি স্বপ্নাদি? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে, এবং অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং হ্যাঁ, হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সে, কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ, কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে